আচ্ছা, এর আগের দিন আমরা মাইটোসিস সেল ডিভিশন পর্যন্ত পড়েছিলাম আর কি। আজকে তাহলে মিওসিসটা হবে। ঠিক আছে, দেখ। তাহলে সেল ডিভিশনের এটা পার্ট 2 হিসাব মতো। দেখো, মিওসিস সেল ডিভিশন, যাকে আমরা বলি রিডাকশন ডিভিশন, তাই তো, হ্রাস বিভাজন বাংলাতে বলা হয়। তার কারণ মিওসিস সেল ডিভিশনের ক্ষেত্রে কি হয়, যে যেটা যার মাদার সেল, জনন মাতৃকোষ যাকে বলা হয়, যার মাদার সেল, সেই মাদার সেলের উপর মিওসিস ডিভিশনটা হয় জেনারেলি। কারণ মিওসিস ডিভিশনের 3টে টাইপ আছে, আমরা বলছি পরে। তো ইন জেনারেল হায়ার প্ল্যান্টস এর ক্ষেত্রে, হায়ার অ্যানিমালস এর ক্ষেত্রে মিওসিস সেল ডিভিশনের মানে এরকম মোটামুটি, যে একটা মাদার সেল, সেটা জার্ম মাদার সেলই বলছি, মানে সেটা পোলেন মাদার সেল হতে পারে, হ্যাঁ, সেটা গ্যামেট তৈরির জন্য হতে পারে, স্পোর তৈরির জন্য হতে পারে। তো দুটো জায়গায় তো দুটো ভাবনা ভাবতে হবে, হ্যাঁ, স্পোর তৈরি করার জন্য মিওসিস হয়, গ্যামেট তৈরি করার জন্য মিওসিস হয়। তাহলে সেক্ষেত্রে 2n সেলের উপর ডাইরেক্টলি দুবার মিওসিস, মিওসিস একবারই হয়, মিওসিস 1 আর 2 এ ভাগ করা হয়, এবং তারপরে আলটিমেট এই 4টে হ্যাপ্লয়েড সেল তৈরি হয়। যেহেতু 2n ক্রোমোজোম নাম্বার থেকে হাফ হয়, যা সেলই তৈরি হয় হাফ ক্রোমোজোম নাম্বার দিয়ে সেল তৈরি হয়, সেই জন্য একে রিডাকশন ডিভিশন বলা হয় বা হ্রাস বিভাজন বলা হয়। ওকে। তো সেক্ষেত্রে আমরা আগে একটু ওভারঅল মিওসিস নিয়ে একটু কথা বলবো, অল্প করে আউটলাইনটা দেবো, তারপর আমরা এনসিআরটি তে আসবো, দিয়ে আবার আমরা নিজেদের মতো পড়ে আবার এনসিআরটি তে আসবো, ঠিক আছে? দেখো, মিওসিস সেল ডিভিশন কোথায় হয় আমরা বুঝলাম, তো কখনোই আমরা বলবো না যে জনন কোষে হয়, আমরা বলবো জনন মাতৃকোষে হয়। কারণ এটা জনন কোষ, এটা জনন মাতৃকোষ। তাহলে খুব সাধারণভাবে যদি স্টুডেন্টদের জিজ্ঞাসা করা হয়, তারা বলে দেয় জনন কোষে মিওসিস হয়। হ্যাঁ, জনন কোষে তো আর মিওসিস হতে পারে না, এটা জনন কোষ। জনন কোষে মিওসিস হতে পারে না, জনন মাতৃকোষে হবে মিওসিস ডিভিশন। ওকে। 3 রকমের মিওসিস ডিভিশন আমরা পড়বো, ঠিক আছে? সেটা আমরা পরে আলোচনা করছি। যে প্রথম হলো গ্যামেটিক মিওসিস, সেকেন্ড হলো স্পোরিক মিওসিস, আর থার্ড হলো জাইগোটিক মিওসিস। হ্যাঁ, তো এখানে 3 রকমের মিওসিসের ব্যাপার রয়েছে। ওকে, সেটা নিয়েও আমরা পরে আলোচনা করছি। তো মিওসিসকে যদি আমরা ভাগ করি, তাহলে সেক্ষেত্রে প্রথম মিওসিস 1 অ্যান্ড দেন মিওসিস 2। এটা এখানে মিওসিস 1, আর এখানে আছে মিওসিস 2। ওকে। এবার মিওসিস 1 এর ক্ষেত্রে, যেমন আমরা পড়েছিলাম মাইটোসিসের ক্ষেত্রে, সেটা হলো প্রোফেজ 1, আর সব লিখছি না গোটা গোটা, মেটাফেজ 1, দেন অ্যানাফেজ 1, অ্যান্ড দেন টেলোফেজ 1। একইভাবে 2 এর ক্ষেত্রেও প্রোফেজ, সরি একটু ভুল হলো, একটু ভুল হলো। তার কারণ হলো ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিসটা লিখতে হবে, হ্যাঁ, নাহলে তো ব্যাপারটা ভুল হবে। হ্যাঁ, সেটা হলো ক্যারিওকাইনেসিস 1 অ্যান্ড সাইটোকাইনেসিস 1। ওকে। আর এখানে ক্যারিওকাইনেসিস 2 আর সাইটোকাইনেসিস 2, এই বিষয়। এবার ক্যারিয়ন বা নিউক্লিয়াসের ভাগে আমরা যেমন করছিলাম প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, আর টেলোফেজ 1। ওকে। আর এখানেও তাই হবে, হ্যাঁ, এখানেও তাই হবে, যে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, আর টেলোফেজ 2। ওকে। এখানে মিওসিসে যেটা স্পেশাল সেটা এখানে আছে প্রোফেজ 1, আর সেটা হলো
লেপ্টোটিন, দেন জাইগোটিন, দেন প্যাকাইটিন, ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিস। ওকে, এই তো ওভারঅল বিষয়। তার মানে আমাদের যেটা পড়তে হবে সেটা হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, টোটাল 14টা স্টেপ রয়েছে যদি আমি কমপ্লিট মিওসিস ডিভিশন দেখি। কিন্তু মিওসিস টু সেম অ্যাজ মাইটোসিস, সেম অ্যাজ মাইটোসিস, মিওসিস টু সেম অ্যাজ মাইটোসিস। কারণ এখানে আমরা দেখতেই পাচ্ছি একটা এন থেকে দুটো এন হওয়া, এ তো আমরা মাইটোসিসে দেখেছি। একটা 2n থেকে দুটো 2n বা একটা n থেকে দুটো n, তো এ তো একই মাইটোসিস ডিভিশন। হ্যাঁ, তো সেই জন্য মিওসিস টু কে সেম অ্যাজ মাইটোসিস বলা হয়। ওকে, তো এখানে রিডাকশন ডিভিশন সম্পর্কে এই হলো আউটলাইন। তাহলে আমাদের বুঝতেই পারছি একটা জিনিস, সেটা হলো আমাদের প্রোফেজ 1 ছাড়া সেই অর্থে পড়ার কিছু নেই। আমরা যদি মাইটোসিস সেল ডিভিশন দেখে থাকি, ভালো করে পড়ে থাকি, তাহলে এখানে নতুন করে প্রোফেজ 1 এ যে 5টা সাব ফেজ রয়েছে সেগুলোকে ছাড়া নতুন করে সেই অর্থে কিছু দেখার নেই। তবু আমরা ওভারঅল একবার জিনিসগুলো দেখিয়ে দেবো। কারণ অনেক জায়গায় ক্যারিওকাইনেসিস 1 হয় না, ডাইরেক্টলি সাইটোকাইনেসিস, সরি, অনেক জায়গায় সাইটোকাইনেসিস 1 হয় না, ক্যারিওকাইনেসিস 1 হওয়ার পর ক্যারিওকাইনেসিস 2 তেও যায়, এমনও অপশন আছে। হ্যাঁ, তো সেগুলো আমাদের এনসিইআরটি তে ডাইরেক্টলি নাই, আমরা চেষ্টা করছি তাও যতটা যেভাবে করা যায়। ওকে, তো প্রথম যেটা কাজ হবে সেটা হলো বোর্ডটাকে মুছে দেওয়া। তার কারণ এই সব কিছু রেখে আমরা ছবিগুলো আঁকার সুযোগ পাবো না, অপশন পাবো না। হ্যাঁ, সেই জন্য আমরা গোটা বোর্ডটাকে ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের মেন কিন্তু এই ছকটাকে মাথায় রেখে আমরা কাজ করব। ঠিক আছে, তো আমরা শুরু করছি অবভিয়াসলি প্রোফেজ 1 এর লেপ্টোটিন সাবফেজ দিয়ে। ওকে, তার আগে আমরা এনসিইআরটির একবার আউটলাইনটা দেখে নেবো, এটা থাক, এনসিইআরটি আউটলাইনটা একবার দেখে নিই প্রথম দিকটা। হ্যাঁ, তারপরে আমরা আসছি। It is the division of diploid cells that reduce the chromosome number by half, forming haploid daughter cells or gametes. It occurs during gametogenesis. তো গ্যামেট ফর্মেশনের সময় আমরা যেমন দেখিয়ে রেখেছি, গ্যামেট ফর্মেশনের সময় এই মিওসিস ডিভিশন হয়, সেজন্য গ্যামেটিক মিওসিস বলা হয়েছে, গ্যামেটোজেনেসিসের সময় হয় বলে। কিন্তু এছাড়াও দেখো স্পোর তৈরি করার জন্য মিওসিস হয়, তাকে স্পোরিক মিওসিস বলা হয়। আর জাইগোটের উপর মিওসিস ডিভিশন হয়, তখন তাকে জাইগোটিক মিওসিস বলা হয়। সেটা আমরা লিখে রেখেছি এই জন্যই, যাতে ভুলে না যায়, পরে আমরা বুঝিয়ে দেবো। ওকে, আগে আমরা গোটা বিষয়টা বলি। It leads to the haploid phase in the life cycle of sexually reproducing organisms. Fertilization regions diploid phase. ওই যেটা বলছিলাম জাইগোটিক মিওসিসের ক্ষেত্রে আলোচনাটা হবে। কি ফিচার্স অফ মিওসিস? ওকে, তো সেখানে কি বলছে, ইট ইনভলভস টু সাইকেলস, মিওসিস 1 and মিওসিস 2, but only a single cycle of DNA replication. ভীষণ ভাইটাল পয়েন্ট, অনলি এ সিঙ্গেল সাইকেল অফ ডিএনএ রেপ্লিকেশন। তাহলে মিওসিস 1 মিওসিস 2 হবে, কিন্তু একবারই একটা সিঙ্গেল ডিএনএ রেপ্লিকেশনের উপর বেস করে ঘটনাটি ঘটবে। ওকে, সেটা আমরা বলে দিচ্ছি, যে একবারই বলে দিই, নাহলে সবই বাকি রাখলে পরে আর তখন অসুবিধা হবে। দেখো, একটা মাদার সেল যখন মিওসিস সেল ডিভিশনে যাবে, তখন মিওসিস 1 তারপরেই মিওসিস 2 এ চলে যাবে। সেজন্য মাঝপথে কিন্তু আর রেপ্লিকেশন করার সময় পাবে না। সেই জন্য একটা জিনিস মাথায় রাখতে হচ্ছে আমাদের, যে এখানে 2n যখন লিখেছি তখন কিন্তু মনে মনে ভাবতে হবে এটা কিন্তু 4C কন্টেন্টে। এখানে যখন n লিখছি না, তখন কন্টেন্ট হিসাবে কিন্তু দুটোতেই 2C করে আছে, আর এখানে কন্টেন্ট হিসাবে CCCC। এই হলো ওভারঅল কন্টেন্ট, যেখানে 2n কে 4 ভাগে ভাগ করাটা একটু ডিফিকাল্ট লাগতে পারে। যে একটা 2n কে ভাগ করে 4টে n হলো, এটা আমাদের মাথায় ঠিক হজম না হতে পারে, ঠিক যেমন মাইটোসিসে আমাদের হচ্ছিল, যে একটা 2n কে ভাগ করে কি করে দুটো 2n হয়। আর সেখানে আমরা উত্তর পেয়েছিলাম যে সেলটা ডিভিশন করার আগে ডাবল হয়েছে, ডাবল করে হাফ হলে তো সেমই হবে। এখানেও সেরকম বিষয় তোমাকে মনে মনে রাখতে হবে, যেখানে 2n আমরা দেখছি, আদতে কিন্তু এটা কন্টেন্টে 4C আছে, মানে ডিএনএ কন্টেন্টে 4C আছে। সেই জন্য একটা মাদার সেল, সেটা স্পোর মাদার সেল হোক বা গ্যামেট মাদার সেল হোক, হ্যাঁ, মানে জার্ম মাদার সেল,
সে কিন্তু ডিভিশনের আগে মাল্টিপ্লাই করে নিয়েছে, ডাবল করে নিয়েছে, যেটা আমরা এনসিইআরটি লাইনে পাচ্ছি যে ইট ইনভলভস টু সাইকেলস মিওসিস ওয়ান অ্যান্ড মিওসিস টু বাট অনলি এ সিঙ্গেল সাইকেল অফ ডিএনএ রেপ্লিকেশন। তার মানে শুরুর আগেই, মানে শুরুটার আগেই কিন্তু করে নিয়েছে রেপ্লিকেশন। সেই জন্য আমরা কন্টেন্টে টু সির জায়গায় ব্র্যাকেটে টু এন এর জায়গায় ব্র্যাকেটে ফোর সি লিখে রেখেছি। তার মানে ডিএনএ রেপ্লিকেশন হয়ে গেছে একবার। ঠিক আছে, একটা মাদার সেল দেখবে একটু একটু তো মনে থাকবেই নিশ্চয়ই এই রিসেন্ট 12 পেরিয়ে এলে, তো সেখানে সেক্সুয়াল রিপ্রোডাকশন ফ্লাডিং প্ল্যান্টস হোক বা হিউম্যান রিপ্রোডাকশন হোক, দুটো জায়গাতেই দেখবে যখন মাদার সেল সিলেক্ট হচ্ছিল, সেটা পোলেন গ্রেন তৈরি করার জন্যই হোক আর গ্যামেট তৈরির জন্যই হোক, মাদার সেল যখন অনেকগুলো জায়গা থেকে একটা মাদার সেল সিলেক্ট হয়, তখন কিন্তু সে বারে বাকিরা ছোট থাকে। যেমন বিশেষ করে ধরো রিপ্রোডাকশন, হিউম্যান রিপ্রোডাকশন পড়ার সময় যখন ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার আমরা পড়েছি বা গ্যামেটোজেনেসিস মানে উজেনেসিস পড়েছি, তখন প্রাইমারি ফলিকলস সিলেক্ট হওয়ার সময় আমরা দেখেছি এক গাদা সেল থেকে, অনেকগুলো সেল থেকে একটা সেল সিলেক্ট হয়, হ্যাঁ, সে গ্রাফিয়ান ফলিকলে কনভার্ট হয়। তা এই যে সিলেকশন প্রসিডিওর, সেখানে একটা সেল বড় হয়, নিউট্রিয়েন্টস নিয়ে বড় হয়, ডিএনএ রেপ্লিকেশন করে, তার মানে ওইটাই আর কি, মাদার সেল সিলেক্ট হচ্ছে, সেই মাদার সেলের উপর মিওসিস হবে। তার মানে একটা সেল যখন অ্যাজ এ মাদার সেল বিহেভ করছে, সে তখন রেপ্লিকেশন থেকে আরম্ভ করে তার অর্গানেলস এর যে বিষয় বা সাইটোপ্লাজমের যে টোটাল ভলিউম, সেটা কিন্তু ডাবল করে নিয়েছে। ঠিক আছে, তো মাঝে কোনো জায়গা পাবে না, মানে মাঝে এখানে একটা এন থেকে টু এন হবে, আমরা বলছি সেম এজ মাইটোসিস, ওই মাঝে একবার রেপ্লিকেশন হওয়ার কিন্তু সুযোগ পাবে না। সেই জন্যই কথাটি বলা হচ্ছে যে একবারই মাত্র সিঙ্গেল রেপ্লিকেশনে কিন্তু ঘটনাটি ঘটবে। ওকে, আচ্ছা, আর কি বলছে, ইট ইনভলভস পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোমস এন্ড রিকম্বিনেশন বিটুইন দেয়ার নন সিস্টার ক্রোমাটিডস। আমরা ব্যাকাইটিন সাব ফেজে আমরা এগুলো পড়বো। মিওসিস ওয়ান বিগিনস আফটার রেপ্লিকেশন অফ প্যারেন্টাল, এখানে বলা আছে মিওসিস ওয়ান begins after replication of parental chromosomes to identical sister chromatids at the S phase। মানে সেই অর্থে যদি আমরা এদেরকে সেল সাইকেলের মতো করে ভাবতাম, কারণ সেল সাইকেল এদের জন্য ঠিক প্রযোজ্য নয়, কেননা কন্টিনিউয়াসলি যখন ডিভিশন করে যাবে তখনই আমরা সেল সাইকেল কনসেপ্ট আনতে পারি। এখানে তো হিসাব মতো এদেরকে যদি আমি স্পার্ম দেখিয়ে দিই, গল্প তো এখানেই শেষ হয়ে গেল, সেখানে সেল সাইকেলের কনসেপ্ট আসবে কি করে, তাই না? স্পার্মের তো ডিভিশন হতে পারে না, তাহলে এখানে সেল সাইকেল কনসেপ্ট আসবে না। কিন্তু এস ফেজের কথাটি উল্লেখ করা হয়েছে এই সেন্সে যে এখানে রেপ্লিকেশন হয়, মানে এই সেলটা যখন রেপ্লিকেশন করছে তখনকার কথা বলা হয়েছে যে মিওসিস ওয়ান বিগিনস আফটার রেপ্লিকেশন অফ প্যারেন্টাল ক্রোমোজোম। ঠিক আছে, টু ফর্ম আইডেন্টিক্যাল সিস্টার ক্রোমাটিডস এট দ্য এস ফেজ। এটা মানে এটা এস ফেজ মানে কিন্তু ওই সেল সাইকেলের কথা ভেবো না কিন্তু, হ্যাঁ, এট দ্য এস ফেজ মানে অর্থটা ওরকমই, কিন্তু সেল সাইকেল তো এদের জন্য প্রযোজ্য নয়। আচ্ছা, ফোর হ্যাপ্লয়েড সেলস আর ফর্মড এট দ্য এন্ড অফ মিওসিস। এই যে ফোর হ্যাপ্লয়েড সেলস ফর্ম এট দ্য এন্ড অফ মিওসিস। এবার মিওসিস ওয়ানে প্রোফেজ ওয়ান, সেখানে পরপর স্টেজ গুলোকে দেওয়া আছে, আমরা আগে দেখে নেবো, পরে একবার দেখিয়ে দেবো যে আর কিছু বাকি থাকবে না, হ্যাঁ। তো সেই জন্য এখানে এনসিইআরটি ধরে ধরে না পড়লেও চলে যাবে আমার মনে হয়, একবার দেখো ভালো করে, পরে আমরা একবার চোখ বুলিয়ে নেবো এনসিইআরটি কে। ওকে, এটা প্রথমে মুছবো, ঠিক আছে, বোর্ডটাকে ফাঁকা না করলে আমরা ছবি আঁকতে পারবো না। যাই হোক, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, যা করবে, বোর্ডটাকে ফাঁকা না করলে ছবি আঁকতে পারবো না। আমরা শুরু করি তাও লেপ্টোডিন দিয়ে। দেখো, প্রথমে আমরা বলেছি যে আমরা পড়বো লেপ্টোডিন। কি হয়েছে এর আগে যেটা হয়েছে সেটা হলো, ভালো করে ভেবে দেখো, বলেছি মাইটোসিস না পড়লে মিওসিস পড়া সম্ভব নয়। মাইটোসিস পড়ে এলে ধরে নাও মিওসিসের অর্ধেকের বেশি তুমি পড়েই ফেলেছো, শুধু একটা বিষয় শুধু দেখার আছে, বাকি সবই পড়া আছে হিসাব মতো। সেটা কি? সেটা হলো প্রোফেজ ওয়ান। যখন আমরা পড়ছি, যখন আমরা মাইটোসিসে পড়েছিলাম, তখন প্রোফেজ ওয়ানকে দুভাগে ভাগ করা হয়েছিল মোটামুটি এনসিইআরটি তে নাই, আর্লি প্রোফেজ আর লেট প্রোফেজ। কারণ প্রোফেজ সবচেয়ে বড় দশা আর অ্যানাফেজ সবচেয়ে ছোট দশা, আমরা দেখেছি। তাহলে প্রোফেজ সবচেয়ে বড়, এখানে তো পুরোই বোঝা যাচ্ছে প্রোফেজ অনেক বড়, কারণ প্রোফেজের এখানে সাব পেজ গুলো পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে। ওকে, তো অ্যাট দ্য এন্ড অফ প্রোফেজ কি হয়েছিল, সেখানে চারজন ডিসঅ্যাপিয়ার করেছিল, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলগি বডি। তাহলে এই চারজনের ডিসঅ্যাপিয়ারেন্স প্রোফেজের শেষে হয়েছিল, আর এখানে প্রোফেজের শেষে কোথায়, এখানে। তাহলে বারবার এগুলোতে ওইগুলো আছে 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 বলে মাথা ঘামাবো না,
ওগুলো আছে, ওগুলো নিয়ে তো আমাদের মাথা ব্যথা নেই। বলছি মাইটোসিস সেল ডিভিশন পড়ার সময় আমরা তো দেখেছিলাম প্রোফেজ দশার শেষে গিয়ে নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস বা বাকি দুটো সেল অর্গানেলস এর অবলুপ্তি হয়। তাহলে প্রোফেজের শেষ মানে কি? ডায়াকাইনেসিস। তার আগে এই জায়গাগুলোতে বারবার পয়েন্ট আউট করে যে এরা চারজন আছে 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 বলার তো কোনো মানে নাই খাবার মতো, তাই না? এখানে গিয়ে আমরা ওটা ডিসঅ্যাপিয়ার করবো। তার মানে যা ঘটবে সব নিউক্লিয়াসের ভেতর ঘটবে, নো ডাউট। যা ঘটবে নিউক্লিয়াসের ভেতর ঘটবে, কারণ এর আগে নিউক্লিয় পর্দার অবলুপ্তি হয় না। ওকে, তাহলে গোটা বোর্ডটা যদি সেল হয় আর সেই অর্থে যদি এটা নিউক্লিয়াস হয়, তাহলে নিউক্লিয় পর্দা রইলো, নিউক্লিয় লাশও রইলো। ঠিক আছে, ওখানে নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই ওসব নিয়ে। হ্যাঁ, মেনলি আমরা বলতে চাইছি নিউক্লিয় পর্দা আছে, আর নিউক্লিয়াসের ভেতর আমরা যা করার করতে চাইছি, এটা নিউক্লিয়াস, গোটাটা সেল। তাহলে লেপ্টোটিনে কি কি হয়? দেখো, প্রোফেজের শুরুতে যা হবার কথা ছিল লেপ্টোটিনে তাই হবে। সেটা কি? স্পাইরালাইজেশন। স্পাইরালাইজেশন, যখন আমরা ডিএনএ প্যাকেজিং করলাম সেই যে বিষয় স্পাইরালাইজেশন, সেটাই এখানে বলা হচ্ছে। তার মানে ওই ক্রোমাটিন ফাইবার হিস্টোন আর নন হিস্টোন প্রোটিন এবং আরএনএ, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এদের সঙ্গে বাইন্ড করে করে ক্রোমোজোম ফরম্যাটে আসবে, আর যেটা কি বলা হচ্ছে স্পাইরালাইজেশন। আমরা ডিএনএ প্যাকেজিং নিয়ে অনেকটা সময় কাটিয়েছি, মানে এখানে বলার কিছু নাই। মানে নিউক্লিয়াসের ভেতর যে ক্রোমাটিন জালিকা ছিল বা ক্রোমাটিন ফাইবার ছিল, সেটা এখন ওইগুলোর সঙ্গে জড়িয়ে পেঁচিয়ে ক্রোমোজোম ফরম্যাটে আসছে। কিন্তু প্রপার ওয়েতে ক্রোমোজোম হচ্ছে না, তার কারণ আমরা ওখানে মাইটোসিসে পড়েছিলাম যে মেটাফেজ হলো সেই দশা যেখানে মানে শেষ কন্ডেনসেশনটা হয়, তাই না? কন্ডেনসেশন শুরু হয় এখানে, ঘনীভূত এখানে শুরু হয়, কিন্তু কন্ডেনসেশন সবচেয়ে ভালো দেখা যায় বা শেষ অবস্থায় দেখা যায় মেটাফেজ ওয়ান, মানে সেই অর্থে মেটাফেজে, আর এখানে সেটা মেটাফেজ ওয়ান হয়েছে। তার মানে কি এখানেই আমরা ক্রোমোজোমের টিপিক্যাল সেই ফরম্যাটটাকে আমরা ওইভাবে দেখাতে পারছি না, কিন্তু বলতেই পারি আমরা ক্রোমোজোম তৈরি হয়েছে। কেন এই কথাটা বলতে হচ্ছে? বলতে হচ্ছে এই কারণের জন্যই, কারণ এখানে বোকে স্টেজ বলে একটা বিষয় থাকে। বোকে স্টেজ, ওকে, লেপ্টোটিনের যেটা টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স ফিচার, বোকে, ফুলের তোড়া। আমরা জানি ফুলের তোড়া কিভাবে থাকে, হ্যাঁ, একদিকে মুখ করে থাকে না, ফুলগুলো সব একদিকে মুখ করে থাকে। তো এখানে কি হয়, যখন স্পাইরালাইজেশন হলো, যে ক্রোমোজোম ফর্ম করলো, সমস্ত ক্রোমোজোম গুলো ওই টুয়ার্ডস দা পেরিফেরি, বাইরের দিকে মুখ করে, এইভাবে যেমন আঁকছে আর কি, এটা যদি ক্রোমোজোম হয় সেই অর্থে, তাহলে ক্রোমোজোম গুলো সব এক জায়গায় জড়ো হয়ে, এক জায়গায় জড়ো না হয়েও হতে পারে, চারিদিকে সব বাইরের দিকে মুখ করে এইভাবে ফুলের তোড়ার মতো সাজিয়ে যায়, আর সেটাকে বলা হয় বোকে স্টেজ। ঠিক আছে, তো এটা লেপ্টোটিন ফেজের বলতে পারো ক্যারেক্টারিস্টিক্স ফিচার। আর এখানে কিছু বলা নাই লেপ্টোটিনে। তাহলে স্পাইরালাইজেশন মানে হলো ক্রোমাটিন ফাইবার থেকে ক্রোমোজোমে কনভার্ট হওয়া, আর একটা হলো বোকে স্টেজ। ঠিক আছে, এই দুটি বিষয় এখানে লেপ্টোটিনের জন্য রয়েছে। ওকে, এখানে যদি আমরা এনসিআরটি অনুযায়ী বলি, তাহলে ক্রোমাটিন ফাইবারস বিকাম লং স্লেন্ডার ক্রোমোজোমস, নিউক্লিয়াস এনলার্জেস। ব্যাস এটুকুই দেওয়া আছে, আর কিছুই দেওয়া নেই। ঠিক আছে, তো আমরা বোকে স্টেজ এখানে অ্যাড করলাম। ক্রোমাটিন ফাইবার নিউ ক্রোমোজোমে কনভার্ট হয় সেটা আমরা বললাম। ঠিক আছে, আচ্ছা, নিউক্লিয়াস এনলার্জ হচ্ছে কেন? কারণ নিউক্লিয়াসের ভিতরে সমস্ত ঘটনা ঘটবে। আমরা বলছি যে নিউক্লিয়াসের ভিতরে ঘটনা ঘটবে, কারণ এর আগে আমরা নিউক্লিয়াসকে ডিসঅ্যাপিয়ার করবো না, নিউক্লিয় পর্দাকে বলছি। হ্যাঁ, তাহলে নিউক্লিয়াসকে এনলার্জ হতে হবে, কারণ এই বাকি ঘটনাগুলো সব নিউক্লিয়াসের ভেতর ঘটবে, সেই জন্য নিউক্লিয়াসের এনলার্জমেন্টের কথা বলা আছে। চলো লিখে দিই তাহলে, নিউক্লিয়াস এনলার্জ, এনলার্জড। ওকে, তো এই হলো লেপ্টোটিনে, আর কিছু নাই। এবার আসবো আমরা জাইগোটিন, সেকেন্ড স্টেজটাই। এবার আশা করি আমরা বোর্ডটা বুঝতে পারি। হ্যাঁ, জাইগোটিন দেখবে, জাইগোটিন অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা। হ্যাঁ, মানে হিসাব মতো কি জানো তো, এখানে 5টা সাব ফেজে প্যাকাইটিন হলো আলটিমেট ঘটনা ঘটার সময়, ক্রসিং ওভার। এর আগে দুটো ফেজ আর পরের দুটো ফেজ, মানে এটা যদি বিয়ে বাড়ি হয় তাকে সামলানোর জন্য, আগে অ্যারেঞ্জ করার জন্য, আর বিয়ে বাড়ির পর যা নোংরা হবে তাকে পরিষ্কার করার জন্য, আর দুটো আর কি। মানে আসল উদ্দেশ্য হলো প্যাকাইটিন, তার জন্য এত কিছু ঘটনা মিওসিস ওয়ানে। ওকে, তো দেখা যাক মিওসিস ওয়ানে প্যাকাইটিনে ক্রসিং ওভার হওয়ার আগে আর কি ঘটনা ঘটবে। আমরা লিখছি নেক্সট সাব ফেজ জাইগোটিন।
জাইগোটিন। ওকে, জাইগোটিনে কি হবে? দেখো জাইগোটিনে যেটা হবে সেটা হলো যে বুকের স্টেজ কি শেষ করলাম, দিয়ে কি করবো এখানে আমরা লিখবো যে কনসেপ্ট গুলো আসবে সেগুলো হলো হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম মানে আমি বলতে চাইছি এই যে হোমোলোগাস ক্রোমোজোম কথাটা এলেই যেন আমার মাথায় চলে আসছে যে জাইগোটিন বলছে, জাইগোটিন নিয়ে কথা হচ্ছে। ওকে, মানে এগুলো ওই স্টেজের জন্য টিপিক্যাল টার্ম। আর কি, সেটা হলো ডায়াড, টিপিক্যাল টার্ম। আচ্ছা, আর কি, সাইন্যাপসিস। আর কি, সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স। আরো আছে রিকম্বিনেশন নডিউল। ওকে, এগুলো দিয়ে জাইগোটিনকে চেনা যায়। মানে এর মধ্যে যে কোনো একটা কথা যখনই আসবে তখনই আমার মাথায় যেন ভেসে ওঠে যে জাইগোটিনের কথা বলা হচ্ছে। ঠিক আছে, এগুলো জাইগোটিনের ক্যারেক্টারিস্টিক্স ফিচার বলতে পারো স্টেজের। দেখো যেখানে ক্রোমোজোম গুলো একটু আগে দেখছিলাম ফুলের তোড়ার মতো চারিদিকে মানে বাইরের দিকে মুখ করে রয়েছে, এখন কি হবে, প্রত্যেকটা ক্রোমোজোম তার জোড়াকে খুঁজে নেবে, জোড়ায় জোড়ায়। এক নম্বর দেখো 2n = 46 যদি মানুষের ক্ষেত্রে দেখি, তার মানে 1 নম্বর ক্রোমোজোমের একটা সেম ক্রোমোজোম আছে যাকে আমরা হোমোলোগাস বলি। হোমো মানে একই, আর লোগাস মানে আকার আকৃতি। ঠিক আছে, তার মানে হলো যে এটা যদি একটাই ক্রোমোজোমকে নিয়ে আমরা দেখাচ্ছি, হ্যাঁ, বেশি বেশি ক্রোমোজোম দেখি তো লাভ নাই, ফালতু সময়ও লাগবে বেশি আর ঝামেলাও বেশি, তাই না? সুতরাং আমরা একটা ক্রোমোজোমে কি যদি সব হয়ে যায় তাহলে ফালতু ঝামেলায় জড়িয়ে লাভ নেই। এবার ব্যাপার হলো আঁকার ক্ষেত্রে দুটো ক্রোমোজোম কিন্তু সেম হবে, হ্যাঁ, এটা ত্রুটি মার্জনীয়, অত ফোকাস করে আঁকা হচ্ছে না। এই দুটো ক্রোমোজোম কিন্তু দেখতে একই, আকার আকৃতি সব এক। হোমো মানে একই, লোগাস মানে আকার আকৃতি। তাহলে মরফোলজিক্যালি ফিজিওলজিক্যালি সব দিক দিয়ে কিন্তু একই রকম, কারণ এদের ক্ষেত্রে জেনেটিক্স বাদ দিয়েই বলছি এরা এক। মানে এর যদি 17 নম্বর ক্রোমোজোম হয় এও 17 নম্বর ক্রোমোজোম, এটাকে আমরা হোমোলোগাস ক্রোমোজোম বলি, তার এটা হোমোলোগাস ক্রোমোজোম হলো। তার মানে বোকে স্টেজে যে যেখানেই ছড়িয়ে থাক না কেন, যেমন ভাবেই ফুলের তোড়া তৈরি করে থাকুক না কেন, জাইগোটিনে কিন্তু এরা একে অপরের পাশাপাশি এসে হাজির। আমরা 17 নম্বর বলতে চাইছি, যা ইচ্ছা তুমি ভাবতে পারো, অসুবিধা নাই। মেয়েদের ক্ষেত্রে তো টোটালি 23টা হোমোলোগাস ক্রোমোজোম আছে, ছেলেদের ক্ষেত্রে XY গিয়ে হোমোলোগাস নাই, সেখানে একটু ব্যতিক্রমী ব্যাপার স্যাপার আছে। তো বাকি 22টার ক্ষেত্রে তো আমরা সবার ক্ষেত্রেই ধরতে পারি যে হোমোলোগাস ক্রোমোজোমের কনসেপ্ট হলো ডায়াড। এই যে দুইটা আছে, দুটো আছে তাই ডায়াড, ডাই মানে দুই, দুটো আছে যেহেতু সেই অর্থে আর্ম, এখনো তো ক্রোমাটিড বলতে পারি না, আর্ম তো দুই আছে বলে ডায়াড। ওকে, তাহলে সেকেন্ড টার্মটাও আমাদের কাছে ক্লিয়ার। নেক্সট রয়েছে সাইন্যাপসিস। এই যে পাশাপাশি আসা, পাশাপাশি এসে একসঙ্গে থাকা, এই কি বলা হয়, সাইন্যাপসিস। মানে জোর বন্ধন আর কি, গঠবন্ধন। আজকের দিনে খুব ভ্যালিড পয়েন্ট, হ্যাঁ, কারণ কে যে কার সঙ্গে গঠবন্ধনে যাবে তো ভীষণ আহ উল্লেখযোগ্য ব্যাপার আর কি, হ্যাঁ। তো সেই জোট বন্ধনের ব্যাপারে রয়েছে, আর যেটাকে বলা হচ্ছে সাইন্যাপসিস। ব্যাস, এটা একটা কনসেপ্ট সাইন্যাপসিস। সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স, এটা আমাকে আঁকতে হবে। সেটা কি, যে সাইন্যাপসিস হওয়ার জন্য একটা বিষয় লাগে, সেটা হলো দুটো ক্রোমোজোম পাশাপাশি থাকবে কোনো অ্যাটাচমেন্ট ছাড়া, তা তো হয় না। তার মানে মাঝে একটা একটা প্রোটিন কমপ্লেক্স আছে, একটা প্রোটিন কমপ্লেক্স আছে, যে কমপ্লেক্স এই দুটো ক্রোমোজোমকে পাশাপাশি ধরে রেখেছে, আর যাকেই বলা হয় সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স। যে দুটো ক্রোমোজোম পাশাপাশি এসেছে সরি, হোমোলোগাস ক্রোমোজোম যাদেরকে আমরা বলছি, তাদেরকে একসঙ্গে যুক্ত করে রাখতে এই সাইন্যাপটোনেমাল কমপ্লেক্সকে লাগবে। ওকে, এবার এই সামনে সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স নিয়ে আমাদের এখানে ডিটেলে কিন্তু খুব একটা ইনসাইডে কিছু বলা নাই, সেই জন্য আমাদের খুব একটা কথা খরচা করার দরকার নেই। ঠিক আছে, এখানে আমরা নেক্সট পয়েন্টে চলে যাব, রিকম্বিনেশন নডিউল। দেখো এক্সচেঞ্জের ক্ষেত্রে এই যে ক্রসিং ওভারের কথা আমরা বলি, সেখানে এক্সচেঞ্জের কথা আমরা কম বেশি সবাই জানি। এই যে এক্সচেঞ্জ হবে মানে রিকম্বিনেশন হবে।
তাহলে রিকম্বিনেশন করার জন্য বিভিন্ন এনজাইম লাগবে, আর সেই এনজাইম গুলো কিন্তু এখানে আছে। কোথায় আছে? সাইনেপটোনেমাল কমপ্লেক্সের একটা পার্টিকুলার জায়গায় আছে, আর যে জায়গায় থাকে ওকেই বলা হয় রিকম্বিনেশন নডিউল। নডিউল মানে বাংলাতে অর্বুদ। আমরা রুট নডিউল যেমন পড়েছি না, মানে ছোট্ট একটা গোলমতো স্ট্রাকচার থাকে যেখানে রিকম্বিনেজ উৎসেচক থাকে। এবার রিকম্বিনেজ কিন্তু একটা উৎসেচক না, রিকম্বিনেজ হলো একটা গ্রুপের উৎসেচক যারা রিকম্বিনেশন ঘটায়। তাতে এন্ডোনিউক্লিয়েজ হতে পারে, তাতে এক্সোনিউক্লিয়েজ হতে পারে, তাতে নিকেজ হতে পারে, তাতে লাইগেজ হতে পারে, মানে সবাই মিলে। মানে আমরা বলতে চাইছি যে এখানে যে রিকম্বিনেজ উৎসেচকের কথা বলা হচ্ছে এটা কিন্তু একটা সিঙ্গেল এনজাইম না, এটা সবাই মিলে রিকম্বিনেজ। এন্ডোনিউক্লিয়েজ কাকে বলা হয় একটু ভালো করে দেখবে, এন্ডোনিউক্লিয়েজ কাকে বলা হয়? যখন ডিএনএ কে মাঝখান থেকে কাটে সেই সমস্ত এনজাইমকে এন্ডোনিউক্লিয়েজ বলা হয়। যারা নিউক্লিয়েজ মানে আমরা আগেও দেখেছিলাম যারা নিউক্লিক অ্যাসিডকে ড্যামেজ করে, আমরা ড্যামেজ করে বলবো না, আমরা বলবো কাটে। তাহলে যখন ডিএনএ এর মাঝখান থেকে মানে ডিএনএ কে মাঝখান থেকে কেটে দেয় তখন তাকে বলা হয় এন্ডোনিউক্লিয়েজ। আর যখন এন্ড সাইড থেকে কাটতে শুরু করে তখন তাকে বলা হয় এক্সোনিউক্লিয়েজ। ঠিক আছে? নিকেজ, নিকেজ মানেও কাটা। ঠিক আছে, নিকেজ একটা স্পেশাল টাইপ অফ এনজাইম যারা কাটে। হ্যাঁ, তো নিকেজ দ্বারা। আচ্ছা, লাইগেজ জানি আমরা জোড়ে, মানে দুটো ডিএনএ কে পরপর জুড়বে, লাইগেজ। তো এই এনজাইম গুলোকে বলা হচ্ছে হ্যাঁ একসঙ্গে রিকম্বিনেজ। আর সেই রিকম্বিনেজ উৎসেচকটি থাকছে, উৎসেচক গুলি থাকছে রিকম্বিনেশন নডিউলের মধ্যে। ব্যাস, এই হলো জায়গাটি। তাহলে পাশাপাশি আসা, হোমোলোগাস ক্রোমোজোমের পাশাপাশি আসা, ডায়াড ফর্ম করা, সাইন্যাপসিস ফর্ম করা, সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স গঠনের মাধ্যমে দুজনের পাশাপাশি থাকা, এবং তারপরে রিকম্বিনেশন নডিউল বলে একটা স্ট্রাকচার থাকা। দুটো, একদম দুটো ক্রোমোজোম, আমরা সেই জন্য রং দিয়ে আলাদা করে রেখেছি। এটা দুটো ক্রোমোজোম, আর সেই অর্থে বেশি ওই গোটানো পাকানো এরকম কিছু করিনি, প্লেনই আমরা দুটো সুতোর মতো ক্রোমোনিমাকে রাখছি। ঠিক আছে, বেশি হিজিবিজি করলে বেশি হিজিবিজি হয়ে যাবে। তার মানে ক্রোমোনিমার সংখ্যা কিন্তু যেমন একটা ক্রোমোজোমে থাকে দুটো, সেরকমই দুটো আছে। তাহলে এটা 17 নম্বর ক্রোমোজোম, এটাও একটা 17 নম্বর ক্রোমোজোম, এটা দুটো মিলিয়ে কিন্তু দুটো 17 নম্বর ক্রোমোজোম, মানে একটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ঠিক আছে, তো দুটো 17 নম্বর ক্রোমোজোম সেই অর্থে। ওকে, এই হয়ে গেল জাইগোটিন। এরপর যেটা হবে সেটা হলো ওই আসল সেই বিয়ে বাড়ি, আর সেটা হলো প্যাকাইটিন। প্যাকাইটিন, প্যাকাইটিনে কি হবে? প্যাকাইটিনে যে কনসেপ্ট আসবে সেটা হলো যে ডায়াড ছিল সেই ডায়াড হয়ে যাবে টেট্রাড। 2 থেকে 4 হবে। যখনই 2 থেকে 4 হবে তখনই কনসেপ্ট চলে আসবে সিস্টার অ্যান্ড নন সিস্টার ক্রোমাটিড। এতক্ষণে কিন্তু ক্রোমাটিডের কনসেপ্ট এলো, সিস্টার আর নন সিস্টার ক্রোমাটিড। ওকে, তাহলে আমরা পড়ি এই দুটো, তারপরে আমরা পরেরটা দেখাচ্ছি। তো প্রথমে বিষয় হলো যে মুছতে হবে, আর সাইন্যাপটোনেমাল কমপ্লেক্সকে এখন আপাতত মনে মনে আমাদেরকে মুছে রাখতে হবে। তার কারণ ওকে দেখাতে গেলে কিন্তু খুব ঝামেলা আছে। হ্যাঁ, তোমরা মনে রাখবো যে সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স আছে। ওকে, তাহলে এই দিক থেকে আমরা একে এইভাবে করে দিলাম। আর একই সঙ্গে যেহেতু ক্রসিং ওভার দেখাবো তাই একটা এক্সট্রা কাজ করেই রাখলাম একটু বাকিয়ে, নাহলে আমার করা উচিত ছিল সমান সমান এসব অনেকবার মোছামুছি করতে হবে, সেই জন্য আমরা একবারে করেই রাখলাম। আর আরেকটা ক্রোমোজোমের ক্ষেত্রে একই ব্যাপার, এরকম আর এরকম। আবারও বলছি, এইটা 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 চারজনই সমান, চারজনই সমান, কারণ এটা হোমোলোগাস ক্রোমোজোমের ব্যাপার। আমাদের আঁকতে গিয়ে হয়তো ছোট বড় হচ্ছে, কিন্তু হবে না। এই দিকেও সেম জিনিসটা হবে, আমরা আঁকছি না, ফালতু সময় নষ্ট করলাম না। এই দিকেও সেম জিনিসটা হবে, এর মতো আঁকছি না। তাহলে এতক্ষণ ছিল 2, এবার হলো 4। 4 মানে, 4 মানে কি? এখান থেকে টোটালটা নিয়ে তো একটা, আমরা জানি খুব ভালো করেই যে ক্রোমোনিমাকে যখন আলাদা করছি তখন তো এই টোটালটা নিয়ে তো একটা, তাই না? মানে এই দিক থেকে গিয়ে এইটা নিয়ে এই টোটালটা নিয়ে এটা একটা, তাহলে সুতোর মতো অংশ এর একটা গেল, তাহলে এর একটা হবে, এর একটা হবে, একটা হবে, মানে 4টে আছে। তাহলে 4টে ক্রোমাটিড আছে, সেই জন্য একটা বলছি আমরা টেট্রাড, মানে 4। এরপর সিস্টার আর নন সিস্টার, কোনো অসুবিধাই নাই। সেম কালারে যারা আছে তারা পরস্পর পরস্পরের সিস্টার, আর ডিফারেন্ট কালারে যারা আছে তারা একে অপরের নন সিস্টার। তার মানে ব্লু ব্লুর সিস্টার, রেড রেডের সিস্টার, রেডের সঙ্গে ব্লু অর ভাইস ভার্সা নন সিস্টার। ওকে, তাহলে এই নন সিস্টার ক্রোমাটিড এর মধ্যে হবে একটি
কাটাকুটি খেলা নাকি, যাকে বলা হয় ক্রসিং ওভার। এবার এখানেই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেটা হলো যে এই যে ক্রসিং ওভারের ব্যাপারটা রয়েছে, হ্যাঁ, যেটাতে কি হয় যে একটা ক্রোমাটিড আর একটা ক্রোমাটিডের উপরে দিয়ে ক্রস করছে, সেই জন্য কথাটি ক্রসিং ওভার বলা আছে। ওকে, তো কি হবে, সিম্পল ব্যাপার যেটা সেটা হবে যে ওই যে এনজাইম গুলোর নাম বলছিলাম যারা সকল মিলে করবে, এন্ডোনিউক্লিয়েজ, এক্সোনিউক্লিয়েজ, নিকেজ, তারা এই জায়গাগুলো কাটবে, এখানে আর এখানে কাটবে, পার্টের এক্সচেঞ্জ করাবে। এক্সচেঞ্জের টাইমটা খুব ভাইটাল টাইম, সেই টাইমে যেটা আমরা সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স বলছিলাম তার কাজ সবচেয়ে বেশি। কারণ কি, কারণ যখন দুটো ক্রোমোজোম একে অপরের সঙ্গে এক্সচেঞ্জ করছে পার্টের, তখন সবচেয়ে দুর্ঘটনা যেটা ঘটতে পারে সেটা হলো ছেড়ে পালিয়ে যাওয়া। ছেড়ে পালিয়ে যাওয়া এই ঘটনাটা ঘটতে পারে। তাহলে যাতে পালিয়ে না যায় সেই জন্য আমাদের মাঝে মনে রাখতে হবে যে এমন নয় এই দুটো খুলে গেল, যে এরকম উড়ে এসে জুড়ে বসলো, এরকম হয় না। এক্সচেঞ্জটা মনে মনে আমাকে ওইভাবেই ভাবতে হবে যে দুজন এক্সচেঞ্জ হবে। যদি সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স এখানে সবাইকে ধরে না রাখে, মানে যে পার্টের এক্সচেঞ্জ হবে সেই পার্টটারও কিন্তু ধরে রেখেছে সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স। আর না ধরার অর্থ হলো মিউটেশন, ডিলিশন। আমরা ক্রোমোজোমাল মিউটেশনের একটু আধটু জানি, ডিলিশন ডুপ্লিকেশনের ব্যাপার। তাহলে না ধরে রাখার, দেখো আমরা তো এন্ডে দেখাচ্ছি, মাঝেও তো হতে পারে। ক্রসিং ওভারের আমরা দু রকমের ভাগ দেখাবো, ঠিক আছে। একটা হলো যে কতবার হচ্ছে সেই অনুযায়ী, তাহলে সিঙ্গেল ক্রসিং ওভার, ডাবল ক্রসিং ওভার, ট্রিপল ক্রসিং ওভার, মাল্টিপল ক্রসিং ওভার, ডবল এর পর মাল্টিপল বলে যায়। তাহলে ক্রসিং ওভার কত রকমের হতে পারে, সেখানে একটাতে দেখাচ্ছি আমরা যে হতে পারে সিঙ্গেল ক্রসিং ওভার, হতে পারে ডাবল ক্রসিং ওভার, আর হতে পারে মাল্টিপল ক্রসিং ওভার, এগুলো হতে পারে। তার মানে দাঁড়ালো যে এটা যদি একটা ক্রোমোজোম হয়, ধরো এই আছে, ঠিক আছে, আর আমরা এখানে ক্রোমোজোমের ক্ষেত্রে এঁকেছি ধরো এই, সিম্পল। এখানে একটাই ক্রসিং ওভার রয়েছে, এটা ক্রসিং ওভার পয়েন্ট, তাহলে একটাই ক্রসিং ওভার রয়েছে সেজন্য আমরা সিঙ্গেল ক্রসিং ওভার বলছি। এবার এমনও হতে পারে যে এই জায়গাটাকে আমরা মুছে এটাকে একটু ভাগ করে দিলাম, এটা ডাবল ক্রসিং ওভার হয়ে গেল। আর হতে পারে যে আরো হবে, এখানে একটা কথা চলে আসে ডিএনএ ইন্টারফারেন্স, ঠিক আছে, এটার কথা আছে এনসিটির বাইরে। ডিএনএ ইন্টারফারেন্স যেগুলো লাগবে রিলেটেড সেগুলো একটু একটু করে বলে রাখছি, হ্যাঁ। ডিএনএ ইন্টারফারেন্স কি, ইএনসি, হ্যাঁ, ডিএনএ ইন্টারফারেন্স কি, সেটা হলো ওই যে বাইক নিয়ে রেলা মারে অনেক ছেলে আমরা দেখেছি, হ্যাঁ, রাস্তায় রাস্তাঘাটে দেখেছি, এরকম করে করে এরকম করে এরকম করে এরকম করে সাপের মতো, হ্যাঁ। তো তারা কিন্তু মিনিমাম ফিজিক্সটা বোঝে কি, যে রেলাটা মারতে গেলে সাইকেলই হোক আর বাইকই হোক, যে এই যে করতে যাচ্ছি একটা নির্দিষ্ট সময়ের আগে টার্নটা নিতে গেলে উল্টে যাবো, সেটা সেই টার্নটা বোঝে যে কতটা দূরে গিয়ে সেটা ঘুরতে হবে, না হলে কিন্তু সে উল্টে পড়ে যাবে, তার আগে চেষ্টা করলেই উল্টাবে। তো এখানেও তাই, একটা ক্রসিং ওভার হওয়ার পর যদি মনে হয় যে এইখানে ক্রোমোজোম দুটো আরেকবার ঝট করে ক্রসিং ওভার করে নেবে, এইখানে গিয়ে একবার ক্রসিং ওভার করে নেবে এরকম করে, এরকম করে, ইম্পসিবল। তার মানে এই ক্রসিং ওভারের সঙ্গে পরবর্তী ক্রসিং ওভারের একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করতেই হবে, নাহলে ক্রসিং ওভার হওয়া সম্ভব নয়। একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করতেই হবে, নাহলে ক্রসিং ওভার হওয়া সম্ভব নয়। এই যে যার আগে আর ঘটা সম্ভব নয় ক্রসিং ওভার, তাকে বলা হয় ডিএনএ ইন্টারফারেন্স। যে গ্যাপের আগে আর ক্রসিং ওভার হওয়া সম্ভব নয় তাকে বলা হয় ডিএনএ ইন্টারফারেন্স। ক্রসিং ওভার আর লিঙ্কেজ পরস্পর বিপরীত ঘটনা, আমরা জেনেটিক্স থেকে বুঝি, হেরিডিটি অ্যান্ড ভ্যারিয়েশন চ্যাপ্টারে আমরা যখন লিঙ্কেজ অ্যান্ড ক্রসিং ওভার নিয়ে আলোচনা হয় তখন আমরা শুনি যে লিঙ্কেজ এবং ক্রসিং ওভার পরস্পর বিপরীত ঘটনা। মানে যদি ক্রসিং ওভার হয়, সোজা কথায় যদি লিঙ্কেজ থাকে তাহলে ক্রসিং ওভার হবে না, আর যদি লিঙ্কেজ না থাকে তাহলে ক্রসিং ওভার হবে। মানে দাঁড়ালো এরকম যে ধরো এখানে একটা জিন আছে সাপোজ, তাহলে এর অ্যালিল আছে এখানে, আমরা সেম একই সঙ্গে কিন্তু সেই অর্থে জেনেটিক্স একটু শুনে রাখছি, হ্যাঁ। এবার ধরো সাপোজ পরবর্তী জিনটা এখানে আছে আর এখানে আছে, কালার চেঞ্জ করলাম না, তাহলে এদের মধ্যে দূরত্ব বেশি, এদের মধ্যে দূরত্ব বেশি, তাই এখানে ক্রসিং ওভার সম্ভব হয়েছে।
আর যদি কাছে থাকতো তাহলে লিঙ্কেজ হতো। কারণ জিনের মধ্যে কখনো ক্রসিং ওভার হবে না, জিনকে বাকি রেখে ক্রসিং ওভার হবে। জিন দুটোকে এক্সচেঞ্জ করা হলো কাজ। ক্রসিং ওভারের উদ্দেশ্য হলো এখানে জিন দুটোর মধ্যে এক্সচেঞ্জ করা। একজনের মিওসিস কখন হচ্ছে ইন জেনারেল হায়ার প্ল্যান্টস অর অ্যানিমালস এর? গ্যামেট ফর্মেশনে অথবা স্পোর ফর্মেশনে, এই তো। লাস্টে তো লোয়ার ক্লাসের অর্গানিজমে হয়। তাহলে যখন গ্যামেট ফর্ম করছে, হিসাব মতো ধরো রামের গ্যামেট ফর্ম করছে, তাহলে রামের যখন গ্যামেট গ্যামেট ফর্ম করছে, তখন হিসাব মতো রামের কাছে আছে তার বাবা এবং তার মায়ের একটা করে ক্রোমোজোম সেট। তাহলে রামের কাছে 23-23 করে দুটো সেট আছে তার বাবা আর মায়ের। মানে রামের যখন গ্যামেট ফর্ম করছে, হিসাব মতো যেটা দাঁড়াচ্ছে, রামের বাবার এবং মায়ের যে ক্রোমোজোম, যে জিন, তাদের এক্সচেঞ্জ চলছে, রামের নয়। সেই অর্থে মানে সেই অর্থে রামের বাবা এবং মা যে দুটো ক্রোমোজোম সেটকে দিয়েছিল, তাদের মধ্যে ক্রস ওভার হচ্ছে, ক্যারেক্টারের অদল বদল হচ্ছে। আর আমরা জানি হোমোলোগাস ক্রোমোজোমে সেম ক্যারেক্টারের অদল বদল হয়, মানে ক্যারেক্টারের টাইপটা সেম। মানে এটা চুলের রং, তো এটাও চুলেরই রং। বোঝা গেল? তো এমন নয় যেটা হাত আর এটা পায়ের সঙ্গে ব্যাপারটা এরকম নয় আর কি। আমরা বলতে চাইছি যেটা ইনসুলিন তৈরি জিনের, আর এটা ধরো আমি কথাই বলছি চুলের রং, এই দুটোর মধ্যে এ তো হয় না। তাহলে সেম ক্যারেক্টারে আছে, ডমিনেন্ট রিসেসিভ এসবের কথা আসবে। হ্যাঁ, অ্যালিল কাকে বলি? সেম জিনের দুটো ভ্যারিয়েন্টকে আমরা তো অ্যালিল বলি। তাহলে এখানে যে ক্যারেক্টারের জন্য দায়ী জিন আছে, এখানে সেম ক্যারেক্টারের জন্য দায়ী জিন আছে। এখানে যে ক্যারেক্টারের জন্য দায়ী জিন আছে, এখানে সেম ক্যারেক্টারের জন্য দায়ী জিন আছে। এদের মধ্যে এক্সচেঞ্জ হবে। মানে এখানে যা আছে ভালো করে বুঝবে, আমরা তখন সিঙ্গেলে দেখাচ্ছি। এখানে যা আছে এসব মতো এইটা এইটা, এখানে সবচেয়ে সময় লাগে যেটা, সেজন্য কালারের জন্য। তাহলে এখানে যদি যা আছে, এখানে তাই আছে, এখানে তাই আছে, এখানে তাই আছে, সেম জিন আছে। এবার জিনের ভ্যারিয়েশন আছে। ভ্যারিয়েশন মানে ওটা বলতে চাইছি যে এই হিসাব মতো দেখো, হিসাব মতো হলো যদি আমরা সি স্টারে যদি ক্রসিং ওভার হতো, এখানে কনসেপ্ট এলো কেন, সি স্টারে ক্রসিং ওভার হয়ে কি হবে? সেম আছে তো দুটো। এইটাতে যা আছে ভালো করে আসল জিনিস, সময় 10 মিনিট বেশি লাগুক, যা শুনবো যেন অনেকদিন মনে থাকে। তাহলে এখানে যা আছে, এখানে সেম আছে, সেম। সেম মানে সেম জিনের সেম জিনিসটাই আছে। লাল দুটোতে সেম জিনের সেম জিনিস নাও থাকতে পারে। বোঝা গেল আমরা কি বলছি? যদি এটা আমি কথাই বলছি, ধরো আমাদের লেন্সের কালার জেনারেলি ডমিনেন্টে ব্ল্যাক আছে, আর ব্রাউন আছে ধরো রিসেসিভে সাপোজ। তাহলে এটা যদি ব্লুতে যদি ব্রাউন কালার, সরি ব্ল্যাক, ব্ল্যাকের জন্য আর ব্রাউন তো একই, বি দিয়ে আসছে, ঠিক আছে, তাহলে বি এল লিখলাম। তাহলে এটাতেও কিন্তু বি এলই আছে। আর যখন লালে লিখছি, তখন সেই অর্থে এটা ব্রাউন, তো এটাও কিন্তু ব্রাউন আছে। এবার তুমি বলো, যদি সিস্টারে সিস্টারে এক্সচেঞ্জ হয়, যদি হতো, কি লাভ হতো? একই তো আছে, একই তো আছে, থাকবে নাই বা কেন? কারণ এ তো 4C হয়ে এসছে। এই গল্পটা তো শুরু হয়েছে 4C দিয়ে, মানে এ তো রেপ্লিকেশন করে ডাবল হয়ে এসছে। রেপ্লিকেশনও সেম জিনিস কপি হয়েছে। তাহলে এরটা তো কপি হয়ে এসছে শুরুতে, যেটা আমরা শুরুতেই বলেছি। মানে একটা মাদার সেল যখন ডিভাইড করবে, তার আগে সে পুরো প্রিপারেশনটা নিয়ে আসে, কারণ মাঝে আর সময় পাবে না, মাঝে আর ওঠা টাইম পাবে না আর কি। সেই অর্থে পুরো প্রিপারেশন নিয়ে বসতে হচ্ছে। তাহলে সেই জন্যই তো এখানে যদি বিএল লিখছি, এখানে বিএল সেম কপি আছে, তাহলে ওদের মধ্যে এক্সচেঞ্জ করে কি হবে? ঠিক সেমই এখানে লালেরটা লালের সঙ্গে ব্রাউনে এক্সচেঞ্জ করে কি হবে? লাভ নাই। আর সেই কারণের জন্যই আমরা বলি নিয়ার রিলেটিভস এর মধ্যে বিয়ে করতে নাই, এই কথার জন্যই বলা হয়। কারণ দেখো, ধরো কেউ ধরো মামার ছেলেকে বিয়ে করেছে, তাহলে মা আর মামা দুজন তো একই জায়গা থেকে আসা। তাহলে তুমি আর মামার ছেলে সেই অর্থে শুধু ভাই বোন নয়, সেই অর্থে জেনেটিক্যালি প্রচুর মিল আছে। কারণ তোমার হাফ মায়ের কাছ থেকে এসছে, মামার ছেলেরও হাফ মামার কাছ থেকে এসছে, আর মা আর মামা একই জায়গা থেকে এসছে। তাহলে জিনগত ভাবে তোমার আর মামার ছেলের মধ্যে বিশাল ভ্যারিয়েশন আসবে না? এবার সমস্যা কি হলো, যদি ভ্যারিয়েশনই না হয়, তাহলে এখানে ক্রসিং ওভারের মানে কি থাকছে? আমাদের তো দরকার যেটা, বাবা আর মায়ের কাছ থেকে আসা। কি বলছি, যে বাবা আর মা যদি সেম টাইপের হয়,
তাহলে এখানে তো রামের যখন স্পাম তৈরি হবে, এই যদি সীতা হতো তাহলে তার গ্যামেট যখন এগ তৈরি হবে তখনই তো ক্রসিং ওভারটা হবে। তাহলে ক্রসিং ওভার হচ্ছে কার মধ্যে? রামের বাবার মায়ের মধ্যে। আর রামের বাবা আর মা যদি সেম টাইপের অরিজিন হয় তাহলে কি এক্সচেঞ্জ করাবে? ক্রসিং ওভারে কি মানে থাকবে? ক্রসিং ওভার তো করতেই চাইবে না, করতে যাবেই না ক্রসিং ওভার, কারণ একই আছে। বোঝা গেল? তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় যে একই ক্যারেক্টার থেকে যাওয়া, তার মানে যেটা ডমিনেন্সি দেখাতে পারতো সেটা না দেখাতে পার। মানেটা বুঝলে না? মানেটা হলো, ধরো এই তো সেম টাইপ রেখেছি, আমরা বলেছি বিএল আর বিআর, ব্ল্যাক আর ব্রাউন আমরা রেখেছি কিন্তু আই কালার, কালার আমরা ক্যারেক্টারটা সেম রেখেছি। এবার ধরো এই সেম ক্যারেক্টারে যদি সবকটাতেই আমরা বি আর লিখে দিই, তাহলে কারোর সঙ্গে কোনো এক্সচেঞ্জের কোনো কথা নাই, নাই তো? তাহলে বি আর যদি রিসেসিভ ওভার বিএল হয়, মানে ব্ল্যাক হলো ডমিনেন্ট আর বিআর হলো রিসেসিভ যদি হয়, আর চারজনই মানে দুজনই সেই হিসাবে যদি ব্রাউন নিয়ে আসে, তাহলে তার তো আর এক অপশন এলোই না ব্ল্যাক হওয়ার। তো রিসেসিভ ক্যারেক্টার গুলো ফুটে উঠবে না। আর আমরা এটুকু মনে হয় জানি যে রিসেসিভ ক্যারেক্টার মানে সেই অর্থে খারাপ ক্যারেক্টার গুলো, যেগুলো রিসেসিভ হয় সেগুলো খারাপ ক্যারেক্টার গুলো রিসেসিভ হয়, আর ডমিনেন্ট গুলো ভালো হয় জেনারেলি। ওই জন্যই তো ডমিনেন্ট রিসেসিভ এর কনসেপ্ট। বোঝা গেল? কারণ সর্বদা চাই ডমিনেন্সি দেখাতে, মানে ভালো ক্যারেক্টার গুলোকে শো করাতে। তাহলে বলো, মামার ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেলে ডমিনেন্ট ক্যারেক্টার শো করানোর অপশন পাচ্ছে না। এটা একটা জিন না, 30, 35, 40 হাজার জিনের কপি আছে, তার মধ্যে গাদা গাদা জায়গায় এই অপশন খুঁজে পাবে না। তার মানে তার মানে বলবে কি, স্যার রামের তাহলে কি বলছেন তাহলে মানে শরীর খারাপ হয়ে যাবে বা রামের কি খুব খারাপ কিছু হবে? না, হয়তো রামেরই কিছু হবে না, কিন্তু এটা চলতে থাকলে কিন্তু খুব মুশকিল পড়ে যাবে। কারণ এর রিসেসিভ ক্যারেক্টার ক্রমাগত প্রকাশ করতে শুরু করবে। যদি আলাদা কাউরির হতো তাহলে কিন্তু ঠিক অদল বদল করে, আমি বলছি যে এই বাবা মায়ের, ধরো এর যেগুলো ডমিনেন্ট আছে, সাপোজ এর যেগুলো ডমিনেন্ট আছে সেগুলো ধরো রিসেসিভ আছে, আবার এর যেগুলো ডমিনেন্ট আছে এর ধরো রিসেসিভ আছে। কিন্তু দুজন পাশাপাশি এলে ঘটনা কিন্তু সবারই ডমিনেন্ট আসবে, রিসেসিভ গুলো চাপা পড়বে। তাহলে যদি দূর সম্পর্কে বিয়ে হতো, তাহলে এরটা ভালো ওরটা ভালো, এরটা ভালো ওরটা ভালো, আলটিমেট ছেলেদের সব ভালোই আসবে, খারাপ গুলো দূরে যাবে, চেপে যাবে, খারাপ গুলো চাপা পড়ে যাবে। এটা হলো মানে। কিন্তু যখন নিয়ার রিলেটিভস এ হচ্ছে, তখন কিন্তু খারাপ তো ওরও খারাপ, তাহলে তার তো আর অপশন নাই। কিন্তু এখানে অপশন ছিল, একজনের খারাপ হলে একজনের ভালো হলে ভালোটা নিত, খারাপটা চাপা দিত। কিন্তু এখানে সেই অপশনটা থাকছে না। আর সেই জন্য রিসেসিভ ক্যারেক্টার ফুটে ওঠা মানে হলো খারাপ গুণাবলী গুলো ফুটে ওঠা, আর যেটাই খারাপ বলা হচ্ছে। তার মানে রামের ক্ষেত্রে এক্স্যাক্টলি কোনো প্রবলেম না হলেও তার পরবর্তী জেনারেশন গুলো যদি সেম, রামও যদি আবার এরকম ভাবে তার মাসির ছেলেকে বিয়ে করে নেয়, তাহলে কিন্তু সমস্যা আসবে, এবার আসবে, মানে সিনড্রোম আসবে সব। হ্যাঁ, মানে যাবতীয় রোগ বালাই, জেনেটিক্যাল ডিজিজ যেগুলো, জেনেটিক্যাল ডিসঅর্ডার যেগুলো, সেগুলো ফুটে উঠবে। আর সেই কারণের জন্য নিয়ার রিলেটিভস এ বিয়ে করতে নাই। ওকে, তাহলে এখানে বুঝতে পারছি আমরা যে এখানে হোমোলগাস ক্রোমোজোমে যে প্রত্যেকটা সিস্টার হচ্ছে, তাদের মধ্যে এক্সচেঞ্জ করিয়ে কোনো লাভ নাই। আর সেই জন্যই তো ক্রসিং ওভার বিটুইন টু নন সিস্টার ক্রোমাটিড। বোঝা গেছে কি বলতে চাইছি? আর এখানে আমরা যেটা বলতে চাইছিলাম, যেটার জন্য ওই জায়গায় চলে গেলাম আমরা, সেটা হলো, দেখো এটা পড়ছি, আমরা কিন্তু লিঙ্কেজ ক্রসিং ওভার সব করে নিচ্ছি যতটা করার। হ্যাঁ, মানে আমরা জেনেটিক্স এর ওই পার্টিকুলার পোর্শন গুলো কিন্তু এদিকে ছেড়ে দিতে চাইছি, যে এগুলো আর আমরা আনতে চাইছি না পরে, যতটুকু না আনলে নয়। হ্যাঁ, তাহলে এখানে যদি দেখো সাপোজ এই দুটো জিন খুব কাছাকাছি আছে, মানে আমরা বলতে চাইছি এটা মুছে দিলাম, দিয়ে এটাকে আরো কাছে আনলাম, আর ধরো এটাকে মুছে দিলাম দিয়ে এটাকে আরো কাছে আনলাম, তাহলে এর মধ্যে ক্রসিং ওভার সম্ভবই নয়। আর তখনই বলবো যে এটার সঙ্গে এটা লিঙ্কেজ ফোর্স কাজ করছে। বোঝা গেল? যেটা আমরা এঁকেছিলাম এখানে আর এখানে, মানে মাঝে অনেকটা গ্যাপ ছিল, তাই আমরা বলছিলাম যে এর মধ্যে একটা ক্রসিং ওভার হয়ে যেতে পারে। কিন্তু জিন দুটো যদি কাছাকাছি থাকতো তাহলে এদের মধ্যে ক্রসিং ওভার হওয়া সম্ভব নয়। তো এখানে বলাই আছে ডিএনএ ইন্টারফারেন্স, তার মানে এই দুটো জিনকে আলাদা করা সম্ভব নয়। আর যা কি বলা হয় লিঙ্কেজ, লিঙ্কেজ ফোর্স থাকলে ক্রসিং ওভার হবে না, লিঙ্কেজ ফোর্স না থাকলে ক্রসিং ওভার হবে। মানে লিঙ্কেজ আর ক্রসিং ওভার পরস্পর বিপরীত ঘটনা। বোঝা গেল? একটা মেয়ে, ধরো সে হুবহু মায়ের মতো দেখতে,
মানে মা আর মেয়ে, মানে মা ধরো কম বয়সে বিয়ে করেছে, মেয়ের মানে একটা বয়সে গিয়ে মা আর মেয়ে মানে রাস্তায় হাঁটলে সবাই মনে করে দুই বোন হাঁটছে, দেখতে এতটাই ম্যাচিং ম্যাচিং, আর বয়সের ডিফারেন্সটাও যেহেতু খুব বেশি নাই। আচ্ছা, মা যদি মেয়ের মতো সরি, মেয়ে যদি মায়ের মতো দেখতে হয়, তাহলে এটা কি ভালো না খারাপ? অবভিয়াসলি খারাপ। খারাপ কেন? তার কারণ দেখো, মেয়ে যদি মায়ের মতো দেখতে হয়েছে, তার মানে কি লিঙ্কেজ, লিঙ্কেজ, লিঙ্কেজ। মায়ের ক্যারেক্টার গুলো পুরো মেয়েতে কপি হয়ে চলে এসছে, যেটা হওয়ার কথা ছিল না। ক্রসিং ওভার যেটা আমরা চাইছি হোক, লিঙ্কেজ যত কম হবে তত ভালো, ক্রসিং ওভার যত বেশি হবে তত ভালো। সেই অর্থে সিঙ্গেল ক্রসিং ওভারের থেকে ডাবল ক্রসিং ওভার ভালো, তার থেকে মাল্টিপল ক্রসিং ওভার ভালো। যত বেশি ক্রসিং ওভার তত রিকম্বিনেশন, আর তত পৃথিবীতে টিকে থাকার জন্য আদর্শ। যত লিঙ্কেজ তত সেম টু সেম ক্যারেক্টার, মানে যে অর্থে ক্লোন বোঝায়, এখানে ক্লোন আনা যাবে না কথাটা, কিন্তু সেম কপি হওয়া ভালো জিনিস নয়। সেটা আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে পড়েছি যে সেম কপি হওয়া ভালো জিনিস নয় কখনো। তাহলে যত বেশি মিওসিসের আগমন তো সেই জন্যই, যে যাতে রিকম্বিনেশন হয়, মানে ঘেঁটে দিয়ে আলাদা করতে হবে আর কি, মানে ক্যারেক্টারের অদল বদল করতে, মিক্সিং আনতে হবে, মিক্সিং যত ভালো মিক্সিং আনতে হবে। তাহলে সেই অর্থে নিয়ার রিলেটিভ না, যদি আফ্রিকার একটা লোক যদি ইংল্যান্ডের একটা মেয়েকে বিয়ে করে, তাহলে ভালো সেই অর্থে। ভারতের লোক যদি ভারতের মেয়েকে বিয়ে করে, সেই অর্থে কোনো না কোনো সেন্সে ভাই বোনকে দাঁড়াবে। হ্যাঁ, মানে সেই অর্থে আমি আমার বউ কোনো না কোনো জায়গায় যেতে 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 ভাই বোনই দাঁড়াবো, মানে প্রত্যেকেই তাই আর কি। হ্যাঁ, তো এটা তো সম্ভব নয় যে সবাইকে আফ্রিকা বা আমেরিকায় বিয়ে করবে। হ্যাঁ, আমরা জাস্ট কথার কথা বলছি। মানে তুমি যদি জেনেটিক্যালি বলো সে একটা ভালো, তুমি যদি জেনেটিক্যালি বলো সেই অর্থে ভালো, মানে একজন ছেলে ধরো মেম বিয়ে করেছে, হ্যাঁ ভালো, মানে সেই অর্থে জেনেটিক্যালি ভালো। কারণ এরা মানে এদের দূরত্ব, জেনেটিক্যাল দূরত্ব বিশাল, তার মানে রিকম্বিনেশন ভালো হবে, মানে এদের যখন, বুঝতে পেরেছি। এবার বিষয় হলো যে এখানে বলেছি যে লিঙ্কেজ যত বেশি থাকবে ক্রসিং ওভার তত কম হবে। তাহলে এটাও আমরা বললাম যে যত বেশি ক্রসিং ওভার হবে তত ভালো। এইবার এখানে আরেকটি ক্রসিং ওভারের আরেকটি ডিফারেন্স করা মানে ক্লাসিফাই করা যায়, সেটা হলো আহ রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল ক্রসিং ওভার, আর একটা হলো কমপ্লিমেন্টারি ক্রসিং ওভার। এগুলো বলছি শুধুমাত্র কনসেপ্টকে ক্লিয়ার করার জন্য, এটাকে ডাইরেক্টলি এনসিইআরটি তে আমরা পাচ্ছি না কিন্তু। হ্যাঁ, এগুলো না বললে তোমার ওই অধরাই থেকে যাবে সব। কিরকম দেখো, আমরা যখনই এখানে দেখাচ্ছি একটু ভালো করে দেখো হিসাব মতো, দেখো মনে হচ্ছে এই ক্রোমাটিড দুটো, এই নন সিস্টার ক্রোমাটিড দুটো কাছাকাছি আছে, তো সুন্দর তাদের মধ্যে ক্রসিং ওভার হচ্ছে। কিন্তু মনে হচ্ছে এইটা আর এটা, এরা দুজন দূরে আছে, তাহলে এদের মধ্যে ক্রসিং ওভার কিভাবে সম্ভব? কারণ এখানে উদ্দেশ্য হলো এর সঙ্গে যে কোনো নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে অংশের বিনিময়, যাকে ক্রসিং ওভার বলা হয়। তাহলে এটার সঙ্গে এটা হলে এরা কি হাত গুটিয়ে বসে থাকবে? ওদেরও তো হওয়া লাগে। ঠিক তেমন ভাবে এইদিকেও আছে চারজন, মানে এদিকে এদিকেও দুটো দুটো করে ক্রসিং ওভার হতে পারে। কিন্তু আমাদের এক দৃষ্টিতে মনে হচ্ছে এদের দুজন সম্ভব, স্যার এই দুটো তো ইম্পসিবল, এত দূরে আছে। আসলে আমাদের ভাবতে ভুল হচ্ছে, আমরা ভাবছি কিরকম এরকম, যে মনে হচ্ছে এই দুটো সিস্টার, সিস্টার, তাহলে এর সঙ্গে এ, মানে এ আর কি নন সিস্টার, তাহলে আমাদের মনে হচ্ছে এটা ক্রসিং ওভার সম্ভব, আর এই দুটো অসম্ভব। কিন্তু আছে তো এরকম, ওদের টুরিতে করেছি, ওই জন্য তো মনে হচ্ছে দূরে আছে, দূরে কেউ নাই, আছে তো এরকম। তাহলে এটা যেমন সম্ভব এটাও তেমন সম্ভব, কোনো সমস্যাই নেই। আমাদের ভাবতে ভুল হচ্ছে, যেহেতু এটা 2D ভিউ, 3D হলে আমাদের কোনো অসুবিধাই নেই। তাহলে যেমন নন সিস্টারের মধ্যে এটা সম্ভব, তেমন নন সিস্টারের মধ্যে এটা সম্ভব। ঠিক উল্টো দিকে হাতটা ধরে কাটতে পারবো না? উল্টো দিকেও তো ভাগটা আছে, এদিকের ভাগটা আছে, তাহলে একই ওইরকম। এইবার এই কনসেপ্ট দুটো এরকম এবার, যদি এক জোড়া নন সিস্টারের মধ্যে যদি ক্রসিং ওভার হয়, তো তাকে বলা হয় রেসিপ্রোকাল। আর যদি দুটোর মধ্যেই হয় তাহলে কমপ্লিমেন্টারি। এমন নয় যে এটা হলে এটা হতেই হবে, নাও হতে পারে। ধরো এটা হলো কিন্তু এটা হলো না, হতেই পারে, এরকম হতেই পারে। তাহলে যদি এটা হয়, মানে এক জোড়ার মধ্যে শুধু ক্রসিং ওভার হলো, তাহলে সেটা বলা হচ্ছে রেসিপ্রোকাল ক্রসিং ওভার। আর কমপ্লিমেন্টারি বাংলা হলো পরিপূরক, মানে এ বলছে আমি ছাড়বো কেন, আমিও হবো। ঠিক আছে, তাহলে দুজনের মধ্যেই যখন হবে ক্রসিং ওভার, তখন তাকে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি। ব্যাস এইটুকুই।
ক্রসিং ওভারের এইটা একটা অ্যাঙ্গেলে ভাগ, যে কবার ক্রসিং ওভার হচ্ছে আর এটা কিভাবে হচ্ছে সেই অনুযায়ী ভাগ। ওকে, মানে একটা মিনিমাম ডিস্টেন্সের আগে আর ক্রসিং ওভার হওয়া সম্ভব নয়। একবার ক্রসিং ওভার হওয়ার একটা নির্দিষ্ট দূরত্বের আগে আর দ্বিতীয়বার ক্রসিং ওভার হওয়া সম্ভব নয়। এই যে দুটো গ্যাপ, দুটো ক্রসিং ওভারের মাঝে যে গ্যাপ, তাকে বলা হয় ডিএনএ ইন্টারফারেন্স। ঠিক আছে, এই গ্যাপটা লাগবেই। গ্যাপটাকে বলা হয় যে গ্যাপটার আগে আর সেকেন্ড টাইম ক্রসিং ওভার সম্ভব নয়, ওই গ্যাপটাকে বলা হয়। ওকে, দেখো তাহলে এখানে আমরা ওইভাবে আর তো দেখাতে পারবো না, এভাবে কেটে দিতে হবে আমাকে। মানে আমরা তো আর সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স কে রেখে এক্সচেঞ্জের তো মুভি চলছে না, এটা তো ইমেজ, তাই না? ইমেজের মতো করে দেখাতে পারবেন কেটে কেটে। তাহলে এই দুটো এরকম হবে, এক্সচেঞ্জ করবে। এক্সচেঞ্জ করার পর যে অপশনটা আসবে, ভালো করে এখানটা একটু খেয়াল রাখবে, হ্যাঁ কি করতে চাইছি। এক্সচেঞ্জ করার পর যে অপশনটা আসবে সেটা হলো এরকম। সাপোজ এটা এক্সচেঞ্জের পার্টটা, আর এখানে এক্সচেঞ্জের পার্টটা, জাস্ট এক্সচেঞ্জ করিয়েছে, এক্সচেঞ্জ করিয়েছে। ঠিক আছে, কেন এই কথাটা বলছি, কারণ ভালো করে একটা জিনিস মাথায় রাখবে। এখানে লিখছি আমরা কায়াজমা আর কায়াজমাটা, এই যে জিনিসটা না, এই জিনিসটা একটু ভালো করে বুঝবে। এই যে কাই, কাই মানে আমরা জানি একটা সাইন, যাকে এইভাবে লেখা হয় কাই। ঠিক আছে, তো এখানে যে পয়েন্টে ক্রসিং ওভার হয়েছিল সেই পয়েন্টটা তো অ্যাকচুয়ালি এইরকম, মানে কোথাও না কোথাও তো ধরেছিল, সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স হয়েছিল। তাই ক্রসিং ওভার হয়ে যাওয়ার পর আমরা ধরলাম ঠিকঠাক আছে, ধরো ক্রসিং ওভার হয়ে গেছে। এবার এদেরকে তো ছাড়িয়ে নিয়ে যেতে হবে, যা হওয়ার হয়ে গেছে, মানে বিয়ে সম্পন্ন হয়ে গেছে। আমরা বলেছি বিয়ের আগে যা হওয়ার ছিল হয়ে গেছে, বিয়েও হয়ে গেছে, এরপর বিয়ে বাড়ি পরিষ্কার হবে। তাহলে এদের যে উদ্দেশ্যে একসঙ্গে আসা, দুটো হোমোলোগাস ক্রোমোজোমের যে উদ্দেশ্যে পাশাপাশি কাছাকাছি আসা, তা মিটে গেছে। এবার কাজ হলো আলাদা হয়ে পালিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া। এবার পালিয়ে যেতে গেলে কি হবে, যেখানটা লেগে আছে, এবার ধরো ওই যেমন অ্যানাফেজে দেখেছিলাম না, যে যেমন যখন টান মারছে তখন ভি, এল, আই, জে এসব শেপ গুলো আছে। তার কারণ যে পয়েন্টে লেগে আছে সেই পয়েন্টে পরে আসবে, আগে চলে আসছে, তাই না? সে আগে চলে আসছে, তো ওই জন্য পরের দুটো পরে আসছিল। মনে পড়ছে তো? এই রে, বলছি যদি যদি এটা মেটাসেন্ট্রিক হতো সাপোজ, তো এদিক থেকে বেমতন্তু ধরে টানছিল, ওই দিক থেকে টানছিল, এই দিকটা দেখাচ্ছে আমি, এদিকেটা আমি এই সাইডে দেখাচ্ছি, ওই সাইডে না। তাহলে এইকে ধরে টানছে, তাহলে কান টানলে মাথা আসবে, কিন্তু মাথা তো পরে আসবে, কান আসছে, বোঝা গেল? তাহলে এইটা ধরে টানছে, তো ওরা আসছে পরে, তো শেপটা এরকম নিয়েছিল না। আমি জাস্ট ওইটা বোঝানোর চেষ্টা করছি এরকম ভাবে অ্যানাফেজে এগুলো হয়েছে। আমরা বোঝানোর চেষ্টা করছি এটাই ভাবে, যে পয়েন্টে লেগে আছে। তাহলে ওই যে ছাড়িয়ে নিয়ে যাওয়া, যাকে টার্মিনালাইজেশন বলা হয়, সেটা আমরা মেনলি এর পরের স্টেজে দেখবো, টার্মটা লিখবো আমরা। মানে হলো ওই জায়গাগুলো খুলে যাওয়া, আলাদা হতে হবে তো। এবার সবটা তো হুট করে আমি ছাড়িয়ে পারতে পারবো না, সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স আছে, সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স আছে, ঝট করে ছাড়িয়ে নিয়ে পালাতে পারবে না। এটা ছাড়াতে গেলে জায়গায় জায়গায় ছাড়াতে হবে, দিয়ে চালিয়ে নিয়ে যেতে হবে। সেটা ওই দিক থেকে এদিকে আসতে পারে, এদিক থেকে ওদিকে যেতে পারে, এতে সেন্ট্রাল থেকে যেতে পারে, অনেক নাম আছে, অনেক টার্ম আছে, আমাদের সবাই ভেবেই লাভ নাই, কারণ আমাদের সব লাগবে না। সোজা কথায় ছাড়িয়ে যাবে। এবার যে জায়গাটা মেন লেগে আছে তুমি ভেবে দেখো, যত এরা টানবে, ধরো এদিকটা আলাদা হচ্ছে, এদিকটা আলাদা হচ্ছে, আলাদা হচ্ছে, আলাদা হচ্ছে, দেখো যে পয়েন্টে এক্স্যাক্টলি ক্রসিং ওভার হয়েছিল সেই পয়েন্টে তো সবচেয়ে শেষে ছাড়বে। তাহলে হচ্ছে না কায়ের মতো একটা স্ট্রাকচার, এই যে কায়ের মতো একটা স্ট্রাকচার আসছে, প্লাজমা। এই যে ছাড়িয়ে নিয়ে যাওয়া, সেই জন্য আমরা এখানটা কিন্তু এখন লাগিয়ে রেখেছি। এবার যত টেনে নিয়ে যেতে চাইবে, যে পয়েন্টটা এক্সচেঞ্জ হয়েছিল সেই পয়েন্টটা সবচেয়ে পরে ছাড়বে, তার আগে আর মানে ওই পাশ আর এই পাশের গুলো কিন্তু ছেড়ে চলে যাচ্ছে, হ্যাঁ আল্লাহ হয়ে যাচ্ছে, কিন্তু যে জায়গাটা লেগেছিল কাস্টমার হয়েছিল সেই জায়গায় পরে ছাড়ছে। আর এই জায়গায় কায়ের মতো স্ট্রাকচার আসছে, এই যে কায়াজমাটা। এইবার কোশ্চেনটা কোথায় মাথাটাকে ঘোরাবে, সেটা হলো কায়াজমা স্ট্রাকচারটা শুরু হয় অ্যাকচুয়ালি প্যাকাইটিনা, কিন্তু কায়াজমা যদি সবচেয়ে ভালো কোথায় দেখা যায় বলা হয়, তাহলে সেটা অবভিয়াসলি নেক্সট স্টেজে, মানে ডিপ্লোটিনা। কাজমা সবচেয়ে ভালো দেখা যায়। এবার আমরা কি করব, আমাদের তো বাঁধা আছে না, ওই যে আমাদের তো সেই খুঁটি বাঁধা আছে, আমাদের তার বাইরে যেতে পারবো না।
তাহলে এনসিইআরটি যা বলবে আমরা কায়াজমা সেখানেই দেখতে পাবো, তার আগে পরে ওসব ভেবে লাভ নাই। এখানে ডিপ্লোডিনে স্পষ্ট লেখা আছে কায়াজমা, তো ডিপ্লোডিনে হয় কায়াজমা। আমরা ভুলেই যাব প্যাকাইটিনে শুরু হয়েছিল, আমরা ভুলে যাব প্যাকাইটিনে শুরু হয়েছিল। আমাদের যেমন এখানে বলা আছে ডিপ্লোডিনে কায়াজমা দেখা যায়, তেমনই ডিপ্লোডিনে কায়াজমাটা দেখা যায়। কিন্তু আমরা বলতে চাইছি যে প্যাকাইটিনে শুরু হয় কায়াজমা স্ট্রাকচার ফর্ম করতে, এবং সবচেয়ে স্পষ্ট ভাবে দেখা যায় ডিপ্লোডিন স্টেজ। ঠিক আছে, সেই জন্য আমরা লিখেও কিন্তু এখানটা আবার মুছে দিলাম, কারণ লিখে রাখাটা আমার পক্ষে ইলিগাল হয়ে যাবে। বুঝে গেল, একটা লিগালি আমি লিখতে পারি না। হয়ে গেল। তাহলে ক্রসিং ওভার করা মানে এক্সচেঞ্জ হয়ে গেল, এক্সচেঞ্জ করাটাই মেনলি এখানে ব্যাপার। তাহলে এক্সচেঞ্জের পর আমার কিছু বলারই নাই এখানে, তারপরে স্টেজটা পরে। ওকে, তাহলে এখানে দেখো প্যাকাইটিনে যদি বলা হয়, তাহলে এখানে ওই টেট্রাড আর হোমোলোগাস ক্রোমোজোমের ওই আর কিছু নাই, রিকম্বিনেন্স, এইসব কথাগুলি বলা আছে যা আমরা ইলাবোরেটলি আলোচনা করে ফেলেছি। ওকে, এবার দেখো ডিপ্লোডিনে কি বলছে। বলছে ডিজলিউশন অফ দা সাইনাপটোনর্মাল কমপ্লেক্স, মানে যে সাইনাপটোনর্মাল কমপ্লেক্স এখানে জাইগোটিনে ফর্ম করেছিল, সেই সাইনাপটোনর্মাল কমপ্লেক্স এখানে ডিজলভ করে যাবে, নষ্ট হয়ে যাবে। আর নষ্ট না হলে আর ছাড়ে আবার কি করে, ওরা তো জোড়া রেখেছিল, সাইনাপসিস করেই ছিল, নষ্ট হবে তো মানে ছাড়াবে। তাহলে সাইনাপটোনর্মাল কমপ্লেক্স কিন্তু এবার ডিজলভ করে যাবে। ওকে, the recombined homologous chromosomes of the bivalent separates from each other except at the sites of crossover। সে ওই যে ক্রস ওভারটা হয়েছে ওই সাইডটা বাদ দিয়ে সব ছাড়িয়ে দিল। These X-shaped structure are called chiasmata, যেটা আমরা তখন ধরে দেখালাম। In oocytes, some of vertebrates, diplotin lasts for months or years. Informative, হ্যাঁ, মানে কিছু কিছু ক্ষেত্রে এই ডিপ্লোডিন স্টেজে অনেক দিন ধরে দেখা যায়। কেন এই কথাটি বলা হচ্ছে, কারণ এই যে একটু পরেই আমরা জায়ান্ট ক্রোমোজোম নিয়ে একবার আলোচনা করব, তখন পলিটিন আর ল্যাম্প ব্রাশ দুটি ক্রোমোজোমের কথা বলবো। ওই তার মধ্যেই যখন আমরা ল্যাম্প ব্রাশের কথা বলবো, তখন ওই ডিপ্লোটিনের কথাটা আসে। হ্যাঁ, মানে ওই দশায় দেখা যায় জায়ান্ট ক্রোমোজোম। আর দেখা যাওয়ার মেন কারণ হলো এই লাইনটা, ইন oocytes of some vertebrates diplotin lasts for months or years। আর এই কারণের জন্যই ওখানে আরো সুস্পষ্ট ভাবে দেখতে পাওয়া যায় ওই জায়ান্ট ক্রোমোজোমের ফরম্যাট। বোঝা গেল, সেটা এখানে আছে কিন্তু ডাইরেক্টলি নেই, ওই জন্য আমরা ডাইরেক্টলি একবার পড়বো, দিয়ে বুঝে নেবো ব্যাপারটা। ওকে, আচ্ছা এটা হয়ে গেল। তাহলে ডিপ্লোটিনে যদি লিখতে হয় আমাকে কি লিখতে হবে? আচ্ছা দেখো, তাহলে ডিপ্লোটিনে যদি আমাকে লিখতে হয় ডিপ্লোটিন, তাহলে ডিপ্লোটিন আমি খুব বেশি কিছু লিখতে পারবো না কায়াজমা ছাড়া। ঠিক আছে, তাহলে এখানে জাস্ট কায়াজমাটা ছাড়া আমার ডিপ্লোটিনে খুব বেশি কিছু লেখারই নাই। ঠিক আছে, কায়াজমাটা গল্প শেষ। ডিপ্লোটিনে অ্যাকচুয়ালি ক্রোমোসেন্টারের কনসেপ্টটা ওই জায়ান্ট ক্রোমোসোমে বেশি আসে আর কি। হ্যাঁ, ক্রোমোসেন্টার কনসেপ্টটা যখন অনেকগুলো ক্রোমাটিড যখন একটা সেন্ট্রোমিয়ারে জুড়ে থাকে, তখন ক্রোমোসেন্টারের কনসেপ্ট আসে, যেটা পলিটিন ক্রোমোসোমে দেখা যায়। ঠিক আছে, এবার দেখো কায়াজমাটা এটা হলো। এবার আমাদের রয়েছে লাস্ট স্টেজ, সেটা হলো ডায়াকাইনেসিস। এখানে আমরা দুটো টার্ম লিখবো, একটা হলো ওই টার্মিনালাইজেশন, টার্মিনালাইজেশন। এটার মানে কি? এটার মানে হলো ওই যে একটু আগে বললাম না, এই সব তো কিছু নেই, এই যে বললাম না ছাড়িয়ে নেওয়াটা। তুমি ধরো তুমি একটা কেন ক্রসিং ওভার ভাবছো, তুমি একাধিক ভাবো, তাহলে তো এবার তোমার ঝামেলা পাকাবে মাথায়। বুঝা গেল, আমরা কি দেখাচ্ছি, এইটুকু আঙুলটা এইটুকু বলে আমরা একটাই ক্রসিং ওভার করাতে পারছি, তার মাঝে তো কিছু করাতে পারছি না। এবার তুমি ধরো মাল্টিপল ক্রসিং ওভার হয়েছে, যে ছাড়ানোর গল্পগুলো তো সেইভাবে তোমাকে আনতে হবে এবার মনে মনে। মানে এরকম আর কি, মানে এরকম যে ধরো এবার দেখো তুমি কাইও বুঝতে পারবে মাল্টিপল ক্রসিং ওভার হয়েছে, তাহলে এইগুলো ক্রস ওভারের পয়েন্ট, এগুলো তাহলে 4 জায়গায় ক্রসিং ওভার হয়েছে। এবার দেখো ছাড়ালে দেখো কাই স্ট্রাকচার সুস্পষ্ট না, এ যখন এদিকে টেনে নিয়ে যাবে ও তো লালটাকে নিয়ে যাবে না, তাহলে তো নীলটা নিয়ে আসবে। যখন জুড়বো তখন তো এটা হিসাব মতো, আর দেখো এইটা, তাই তো ও লাল নীল লাল নীল লাল এরকম করতে যাবে, তাই তো।
তাহলে এখানে যখন আমি ছাড়াবো তখন তো এ তো অ্যাকচুয়ালি এ তো পাবে, অ্যাকচুয়ালি এটা পাবে, এই জন্যই তো আসা, উদ্দেশ্য তো এটাই। তাহলে এখানে যখন করবো তখন এটা পাবে, এটা পাবে। আমরা একটাই বোঝাচ্ছি বলে ব্যাপারটা প্রবলেম আসছে, এখানটা অতটা ভালো বোঝা যাচ্ছে না। এরকম করে আনলে দেখো এবার বুঝতে পারছি আমরা যে এই 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 নীলটার ক্ষেত্রে ব্লু, দেখো ব্লু আসছে, ব্লুটার সঙ্গে আবার রেড এলো, আবার ব্লু এলো, আবার রেড এলো, আবার ব্লু এলো, এরকম করে করে আসবে। তাহলে যখনই ছাড়াতে যাচ্ছে এই পয়েন্টে লেখা আছে, সাপোজ এই পয়েন্টে লেখা আছে, এই পয়েন্টে লেখা আছে, আর বাকি জায়গাটা তো ছাড়িয়ে নিয়েছে, তাহলে এইখানটা এক্স এর মতো হয়ে গেল না কাজ মাঠে। এইবার আমরা বলছি টার্মিনালাইজেশন মানে কি। সেটা হলো এই দড়ি দুটো ধরো পাক খেয়ে আছে, ঠিক আছে। এবার একটা দড়ি ধরো পাক খেয়েছে, হ্যাঁ, দুটো দড়ি দুটো প্রান্ত খোলা আছে। তাহলে ওই দড়িটা ধরে যদি এইদিকে তার ভাবো, তার ওই সেই যেটা সেই দুটো কেবল যে তারগুলো হয় না, মাইকের তার বলে যেগুলো, খুব সিম্পলি, হ্যাঁ। তো ওটা ধরে একটা প্রান্ত ধরে তুমি টান মেরেছো, তাহলে কি হবে, অন্য প্রান্তটা এরকম খুলতে খুলতে চলে যাবে, যে শেষে গিয়ে খুলে যাবে। এইরকম টান মেরেছো, তাহলে খুলতে খুলতে গিয়ে সব খুলে যাবে। এখানেও তো সেরকম বিষয়, যে এই যে টান মারছে, এটা অ্যাকচুয়ালি এই এন্ড থেকে হতে পারে, ওই এন্ড থেকেও হতে পারে, তবে টার্মিনালাইজেশন ব্যাপারটা সবচেয়ে ভালো বুঝতে পারবে ধরো এই এন্ড থেকে টান মারছে। তাহলে কি হবে, পাকটা খেতে খুলতে মানে এরকম ছিল, খুলে যাবে, পাকটা খুলে যাবে পুরো, টার্মিনালাইজেশন মানে সব ক্রসিং ওভার গুলোকে তা এন্ড করে দেওয়া। আর তার ফলেই হবে কি, ওরা আলাদা হয়ে যেতে পারবে। বোঝা গেল, এই যে পাকটা, এই পাকটা খুলিয়ে দেওয়া, সেই অর্থে পাক নাই কিন্তু ক্রসিং ওভার হওয়ার পর, কিন্তু ওই যে মাঝে মাঝে যে জায়গাগুলো জুড়ে আছে ওগুলোকে তো ছাড়াতে হবে, ও সব ছাড়িয়ে দেওয়া, টার্মিনালাইজেশন। আর একটাই জিনিস হয় এখানে, সেটা হলো লাস্ট জায়গায় চলে এসেছি, মানে বুঝতেই পারছি এবার, নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি ডিসঅ্যাপিয়ার করবে, তাই না? আমরা বলেছিলাম প্রোফেজের লাস্ট যেটা হয়, সুতরাং বারবার আমরা কথাগুলো উল্লেখ করিনি, আছে 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 করিনি, এখানে গেছেটা উল্লেখ করব, ঠিক আছে। তাহলে ডিস অ্যাপিয়ারেন্স, ডিসঅ্যাপিয়ারেন্স অফ, স্পেলিংটা দেখে নেবে কি হলো, ডিসঅ্যাপিয়ার যা আছে, ডিসঅ্যাপিয়ারেন্স অফ নিউক্লিও লাস, নিউক্লিয় মেমব্রেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলগি বডি, লিখছি না, ঠিক আছে। এই চারটে ডিসঅ্যাপিয়ার করে গেল। তার মানে যেটা নিউক্লিয়াসের কনসেপ্ট ছিল, সেই নিউক্লিয়াসটাকে আপাতত আমরা ভাগ করলাম, ব্যাস। তার মানে এখানে কি করব আমার, তো ছবিটা আমার কি হবে এবার, ছবিটা হবে এরকম, এই তো বিষয়। ছবিটা হবে এরকম, ধরো এই এন্ডটাই ধরো ক্রসিং ওভার হয়নি, আর এই এন্ডটাতে দেখাচ্ছি আমরা খানিকটা ক্রসিং ওভার হয়েছে। তার মানে ছবিটা হবে এক্স্যাক্টলি এরকম, এটা আর এর সঙ্গে কোনো সম্পর্ক নাই, সম্পর্ক ছেদ, ঠিক আছে। যা উদ্দেশ্য ছিল মিটে গেছে উদ্দেশ্য, এবার আর কোনো সম্পর্ক নাই। এবার ধরো একটু দূরে নিয়ে গেলাম, হ্যাঁ, না হলে বোঝাতে পারবো না। তাহলে এটা ধরো সাপোর্ট এই এন্ডে ক্রসিং ওভার হয়নি, সেজন্য আমরা এরকমই রাখছি প্লেন, আর এটাতে ক্রসিং ওভার হয়েছে, সেই জন্য আমরা এটাকে ক্রসিং ওভার দেখালাম, আর এর সঙ্গে এই এন্টার, ব্যাস এটা। তাহলে প্রোফেজ শেষে আমাদের রেজাল্ট এটা, ওকে। এবার আমার কাজ হলো মেটাফেজ। তাহলে মেটাফেজ মানে কি হবে, যা ছিল মাইটোসিসে, আর কিচ্ছু নতুন বলার নাই, আর নতুন কিচ্ছু বলার নাই, সেম অ্যাজ মাইটোসিস। কারণ এরা ওই সেই ইকুইটোরিয়াল রিজনে আসবে, যেমনটা বলেছিলাম নিরক্ষীয় তল ইকুইটোরিয়াল রিজনে আসবে, মেটাফেজিক প্লেট তৈরি করবে, বেমতন্তু বা স্পিন্ডল ফাইবার লাগবে, ধরে টান মারবে, এ চলে গেল, ভালো করে বুঝবে, এ চলে গেল ওই প্রান্তে, এ চলে গেল এই প্রান্তে, অ্যানাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ানের দুটো দুটো করে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এ দুটো, এই দুটো চলে গেল এই প্রান্তে, এই দুটো চলে এলো এই প্রান্তে, তাহলে অ্যানাফেজ কমপ্লিট। এরপর টেলোফেজে এরা খুলে নিউক্লিয়াস হওয়ার কথা, ক্রোমাটিন ফাইবার হওয়ার কথা, তাহলে টেলোফেজে আমরা ধরেই নিলাম এগুলো সব খুলে গিয়ে ক্রোমাটিন ফাইবার হলো, তার মানে নিউক্লিয় পর্দা আর নিউক্লিওলাসের রিঅ্যাপিয়ারেন্স হলো, ধরলাম। কেন বলছি বারবার কথাটা, ছকটা তো মুছে দিয়েছি, কারণ সাইটোকাইনেসিস ওয়ান অনেক ক্ষেত্রেই হয় না। মানে আমরা বলতে চাইছি ধরো এটা একটা সেল, তো ধরো এটা সেল আর নিউক্লিয়াস না, কিন্তু এটা সেল। তাহলে এই সেলের হিসাব মতো টেলোফেজে কি হওয়ার কথা, এখানে একটা নিউক্লিয়াস আঁকার কথা, এখানে একটা নিউক্লিয়াস আঁকার কথা, তার ভেতরে ক্রোমোজোম গুলো থাকার কথা, মানে এই সেটটার ক্রোমোজোমটা এইখানে থাকলো, আর এটা ধরো হ্যাশ দিয়ে বললাম এটা থাকলো। ভাবো ভাবো ভাবো, বেশি আঁকা যাবে না, ভাবতে হবে।
এটা ওখানে আছে, এটা ওখানে আছে, তাই তো? এর পরের স্টেজে কি হবে? এই দেখো, এ ওইদিকে আর এ এইদিকে, আর ঠিক তার এর ওইদিকে আর এইদিকে, মনে হয় বুঝলে না? যদি লম্বা লম্বি এঁকে দিই, মানে আমরা করতে চাইছি এটা, কালার বাদ দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ। এটা ওইদিকে দেখালে তুমি বুঝতে পারবে না, এইদিকে লম্বাটা দেখালে তুমি বুঝতে পারবে কি কেসটা বলতে চাইছি। তাহলে এই একটা সেট এবার এদিকে পালাবে, আর এই একটা সেট এদিকে পালাবে, পরে, এখন না, পরে। এর একটা সেট এদিকে পালাবে, এর একটা সেট এদিকে পালাবে। তাহলে আলটিমেট এটা নিয়ে একটা নিউক্লিয়াস হবে, ওইদিকে একটা নিউক্লিয়াস, এদিকে একটা নিউক্লিয়াস, চারটে সেল। মিওসিস টু তে গিয়ে চারটে সেল হবে, এখন তো দুটো সেল আছে, এখন তো দুটো আছে। তাহলে এর কন্টেন্টের টোটাল বিষয়টাকে আমরা নিউক্লিয়াস হিসাবে রাখছি আপাতত, কারণ এটা আমরা টেলোফেজ ওয়ান দেখাচ্ছি। তাহলে টেলোফেজ ওয়ান দেখালে আমাকে দেখাতে হবে এরপর সাইটোকাইনেসিস ওয়ান, এর মতো। দুটো সেলে কনভার্ট হয়ে গেল, দুটো সেলে দুটো নিউক্লিয়াস নিয়ে কনভার্ট হলো, এই তো। এটা হবে, এটা হবে, এই যে দুটো সেলে দুটো নিউক্লিয়াস। এরপরে যেটা হওয়ার কথা সেটা হলো এই ভাগটা, আর এই ভাগটা মানে এই যে বললাম এই দুটো আছে ওখানে। আমি তো একটা সেটে ক্রোমোজোম দেখাচ্ছি, তোমাকে তো 46টার ক্রোমোজোম নিয়ে ভাবাভাবি করতে হবে না, তাই না? তাহলে এখন 23টা করে হিসাব মতো, এখানে আছে 23টা ক্রোমোজোম, কিন্তু কন্টেন্ট আছে 46টার হিসাব মতো। মানে এখানে আছে এন, কিন্তু কন্টেন্ট আছে 2C। যেমন এখানে দেখিয়েছি, দেখো 2C কন্টেন্ট আছে, 2Cটা এখানে সি যাবে, সি যাবে, সি যাবে, সি যাবে। কিন্তু আমরা বলতে চাইছি এই দাগটা অনেক সময় দেওয়া যাবে না, বিশেষ করে অ্যানিমাল সেলে। মানে যখন অ্যানিমাল সেলের ক্ষেত্রে মিওসিস হচ্ছে তখন, মানে আমরা বলতে চাইছি সাইটোকাইনেসিস ওয়ানটা নাও হতে পারে। কেন? দেখো, ধরো এইদিকে বিয়ে বাড়ির প্যান্ডেলটা গোটাচ্ছিল, এইদিকে প্যান্ডেলটা গোটাচ্ছিল, আর সেই করতে করতে আবার প্রোফেজ টু শুরু হয়ে গেছে, কারণ আবার সেই আগেকার ঘটনা। কিন্তু আগেকার ঘটনা মানে এসব নয়, আগেকার ঘটনা মানে সেম অ্যাজ মাইটোসিস, মানে তুমি আবার ওই বোকে স্টেজ, সাইনাটোনাল কমপ্লেক্স ওসব নিয়ে আরম্ভ করে দিও না জানো, কারণ ওগুলো তো হবে না, যা হয়ে গেছে তো। মিওসিস টু সেম অ্যাজ মাইটোসিস, প্লেন মাইটোসিস। তাহলে প্রোফেজ ওয়ানে যা হতো, যদি ক্রোমাটিন ফাইবার হয়ে গিয়ে থাকে তাহলে সেগুলো ক্রোমোজোমে কনভার্ট হবে। এবার মেটাফেজ দশায় মাঝামাঝি আসবে, দেন তন্তু লাগবে, অ্যানাফেজে টান মারবে, টেলোফেজে নিয়ে গিয়ে পাক খুলে দিয়ে নিউক্লিয়াস হবে। কিন্তু আমরা বলেছি অ্যানাফেজ যখন শুরু হবে তখন তো প্যান্ডেল ঘটানো শুরু, তার মানে সেই অর্থে এই দিককার প্যান্ডেল ঘটানো শুরু, এই দিককারও মেমব্রেন ইনভাজিনেট করছে। আর তখন কি হচ্ছে, দুটো নিউক্লিয়াস দুদিকে ফর্ম করছে আস্তে 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 আস্তে, কারণ এগুলো সব বলে দিয়েছি আমরা আগে। তার মানে যতক্ষণ নিউক্লিয়াস ফর্ম করলো ততক্ষণ এ এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত, ওই পর্যন্ত, চারজন চার জায়গায় ঠিকই দিল, তাহলে হয়ে গেল চারটে সেল। আমরা বলতে চাইছি ওটাই বারবার, যে সাইটোকাইনেসিস ওয়ান দেন ক্যারিওকাইনেসিস ওয়ান, সাইটোকাইনেসিস টু দেন ক্যারিওকাইনেসিস টু, সরি, ক্যারিওকাইনেসিস ওয়ান দেন সাইটোকাইনেসিস ওয়ান, ক্যারিওকাইনেসিস টু দেন সাইটোকাইনেসিস টু, এই তো। আমরা মাঝের ক্যারিওকাইনেসিসটা অনেক জায়গায় বাদ থাকে, এটা বলার চেষ্টা করছি। তখন ইন্টারকাইনেসিস বলে একটা টার্ম চলে আসে, তখন ইন্টারকাইনেসিস বলে একটা টার্ম চলে আসে, ঠিক আছে? কারণ দেখো, কারণ এটাই যে যখন এখানে ইনভেজিনেট করছে ওরা জানে আলটিমেট কিন্তু আরেকবার ইনভেজিনেশন হবে, সুতরাং একবারে এটাকে গুটিয়ে দিয়ে পরে আবার ওটাকে আলাদা করে লাভ নাই। আর সেই জন্য স্পোর টেট্রাড মনে আছে, স্পোর টেট্রাড আরো ভালো করে মাথায় আসবে। দেখো, স্পোর টেট্রাড আমরা যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টসে পড়ি তখন দেখায় যে চারটে স্পোর এক জায়গায় একসঙ্গে থাকে, তাদের আবার বিভিন্ন রকমের ইয়ে থাকে, যাই হোক চারটে স্পোর এক জায়গায়। তো এখানে ক্যালেজ নামক একটি উপাদান দিয়ে আটকানো থাকে, যখন রিলিজ করে ক্যালোজ নামক একটি উপাদান দিয়ে আটকানো থাকে, আর যখন রিলিজ করে তখন ক্যালেজ বলে একটি উৎসেচক কাজ করে। কি হয়, ক্যালোজটাকে ক্যালেজ এনজাইম নষ্ট করে দেয়, যে যখন রিলিজ করে তখন এই স্পোর গুলো সবাই আলাদা আলাদা হয়ে যায়, ঠিক আছে? তো আমরা বলতে চাইছি এখানে কিন্তু সেল ওয়াল ফর্মেশন হয়েই ছিল, হয়েই ছিল, এখানে যেটা আমরা আলাদা দেখাচ্ছি। না বুঝলে অত বোঝার দরকার নেই, ঠিক আছে? সিম্পল, অত অত ঝামেলায় গিয়ে কোনো লাভ নাই, ওসব আমাদের লাগবে না। আমি শুধু কনসেপ্টটা একটু ক্লিয়ার করার জন্য ব্যাপারটা বলার চেষ্টা করছিলাম। ওকে, এই হয়ে গেল মিওসিস। সেই অর্থে দেখো মিওসিস টু থেকে এখানে ডাইরেক্টলি প্রোফেজ ওয়ান এর পর মেটাফেজ ওয়ান, দেন অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ানে গুরুত্বপূর্ণ কিচ্ছু জিনিস পাবে না, কারণ সব সেম টু সেম চলছে, ঠিক আছে?
আর এখানে গিয়ে তো ঝটঝট করে ছেড়ে দিয়েছে, কারণ মিওসিস টু সেম এজ মাইটোসিস। সিগনিফিকেন্স অফ মিওসিস একবার দেখো, তারপরে আমরা জায়ান্ট ক্রোমোজোমের কথাটা বলবো। সিগনিফিকেন্সে বলার কি আছে, বলার যেটা রয়েছে সেটা হলো, দেখো মিওসিস হয় কেন, তার কারণ ধরো গ্যামেট ফর্মেশন হতে পারে, মিওসিসের মাধ্যমে গ্যামেট ফর্ম করে, তাই তো? তাহলে যখন আমরা গ্যামেটিক মিওসিসের কথা বলছি, তখন এই টার্মটা ইউজ করা হচ্ছে এই কারণের জন্য, যে কারণ এখানে গ্যামেট ফর্ম করে, তাই গ্যামেটিক মিওসিস বলা হয়। যেমন এখানে আমরা দেখিয়েছি চারটে স্পার্ম তৈরি হলো, সাপোজ এটা এটা ধরো স্পার্মাটিড, আর দেন স্পার্মাটোজোয়া, চারটে স্পার্ম, তাই তো? এটা তো হয় মেনলি। তোমার যদি এটাও হজম করতে অসুবিধা হয়, তাহলে আর আমি সেকেন্ড লাইন টানলাম না, এইখান থেকে মুছে দিলাম, দিয়ে চারটে ল্যাজ বার করে দিলাম, আর চারটে স্পার্ম হয়ে গেল, তাই তো? তাহলে এই গ্যামেট ফর্ম করার জন্য গ্যামেটিক মিওসিস হয়। একইভাবে আমরা যখন এর পরের দিনকে যখন আমরা ওই সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফারিং প্ল্যান্টসে আমরা মাইক্রোস্পোরোজেনেসিস মেগাস্পোরোজেনেসিস দেখবো, তখন একই জিনিস দেখবো, স্পোর ফর্মেশন। তা যেমন গ্যামেটিক মিওসিস হয়, তেমনই হয় স্পোরিক মিওসিস অর স্পোর প্রোডাকশন। স্পোর প্রোডাকশন একই টাইপ, এখানে কোনো ব্যাপার নেই। এইবার লাস্ট যে টাইপটা ছিল জাইগোটিক মিওসিস, সেটা কি? দেখো, ধরো অ্যালগি, অ্যালগি হ্যাপ্লয়েড হয়, অ্যালগি ফাঙ্গাই এরা তো হ্যাপ্লয়েড অর্গানিজম। তাহলে এই একটা হ্যাপ্লয়েড অর্গানিজম যখন গ্যামেট ফর্ম করবে, এটা অর্গানিজম মানে প্যারেন্টাল, এ যখন গ্যামেট ফর্ম করবে, তখন গ্যামেট কি হবে? হ্যাপ্লয়েডই হবে। আর সেটাই আমরা মাইটোসিসের একটা সিগনিফিকেন্স বলেছিলাম, যে অনেক জায়গায় মাইটোসিস কিন্তু রিপ্রোডাকশনেও হেল্প করে। তার মানে এখানে আমরা লিখলাম ইকুয়াল ডিভিশন। তাহলে এটা যদি আমি মেল ধরে কাজ করি, তাহলে ফিমেলেরও একই একটা কেস আছে। তাহলে এটা ধরো ফিমেল আর এটা প্যারেন্ট, তাহলে তার যখন গ্যামেট তৈরি হবে, সেটাও সেম এজ ইকুয়াল ডিভিশন। এবার দেখো এই দুটো ফিউজ করলো, দিয়ে হয়ে গেল 2n, তাহলে এটা হয়ে গেল জাইগোট। কিন্তু অর্গানিজম তো আছে হ্যাপ্লয়েড, তাহলে এই জাইগোট থেকে যদি হ্যাপ্লয়েড অর্গানিজম আনতে হয়, আমরা যেটা অল্টারনেশন অফ জেনারেশনে পড়াই আর কি, হ্যাঁ, তাহলে এখানে কি করতে হবে? একবার মিওসিস করতে হবে না, রিডাকশন ডিভিশন। তাহলে এই মিওসিস কি গ্যামেট তৈরির জন্য বা স্পোর তৈরির জন্য নয় তো, এটা জাইগোট তৈরির জন্যও নয়, এটা জাইগোটের উপর মিওসিস হয়। জাইগোটিক মিওসিসের ব্যাপার হলো, মানে এখানে যেমন স্পোর তৈরির জন্য স্পোরিং মিওসিস, গ্যামেট তৈরির জন্য গ্যামেটিক মিওসিস, আর তুমি যদি আবার বলে ফেলো টান টানে যে জাইগোট তৈরি করার জন্য জাইগোটিক মিওসিস হয়, তাহলে নয়, ভুল। মানে জাইগোটের উপর মিওসিস হয়, তাই জন্য তাকে জাইগোটিক মিওসিস বলা হয়, কারণ অর্গানিজমটা ছিল হ্যাপ্লয়েড। বুঝে গেল? তাহলে এইভাবে দেখো, তাহলে লোয়ার ক্লাসের অর্গানিজমে জাইগোটটা যদি এইভাবে ভাগ না হতো, তাহলে কিন্তু তাদের যে ক্রোমোজোম লেভেলটাকে কনস্ট্যান্ট রাখার যে গল্প বলা হয়, যেটা মিওসিসের থ্রু দিয়ে হয়, সেই কনস্ট্যান্টটাও কিন্তু থাকতো না। ঠিক যেমন করে এই স্পার্মের সঙ্গে একটা এগ ফিউজ করলে 2n প্যারেন্ট, মানে 2n তোমার অপত্য তৈরি হয়। তাহলে যেহেতু যেখান থেকে শুরু হয়েছিল সেটা 2n ছিল, আর এখানে এসে 2n হলো, এটাকে ফিক্সড রাখাই তো মিওসিসের মেন গুরুত্ব বলা হয়। যেখানে ক্রোমোজোম নাম্বার ধ্রুবক থাকে, এরকম আমরা লিখতাম যে মিওসিস হয় বলে হাফ হয়, আর হাফ হাফ দিয়ে ডাবল হয়, তার মানে অ্যাজ এ প্যারেন্ট সে ফিরে এলো। তবে ক্রোমোজোমকে কনস্ট্যান্ট রাখা, দেখো এখানেও মিওসিস সেম কাজই ব্যবহার হচ্ছে, ক্রোমোজোমাল লেভেলকে কনস্ট্যান্ট রাখা। এটা আপার ক্লাসে, বাঁদিকে এটা লোয়ার ক্লাসে। বুঝে গেল? আর মিওসিসের কাজ কি? রিকম্বিনেশন। এই তো একটু আগেই সব বলে দিলাম না, রিকম্বিনেশন। তাহলে রিকম্বিনেশন যদি না হতো, আমরা আজকে আসতামই না। মানুষ পর্যন্ত যে এসে পৌঁছেছে, এর কারণ হলো রিকম্বিনেশন। তাই যত রিকম্বিনেশন হবে, তত পৃথিবীতে টিকে থাকার উপযুক্ত ক্যারেক্টার তৈরি হবে, ফলে সে আরো বেশি দিন পৃথিবীতে টিকে থাকবে। যার রিকম্বিনেশন হয় না, সে পৃথিবীতে টিকে থাকার জন্য খুব প্রবলেম ফেস করে। ঠিক সেই জন্য দেখো ব্যাকটেরিয়ার, মিওসিস বাদ দাও, আমি জাস্ট সেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা বলছি, তাতে রিকম্বিনেশন হয়। ব্যাকটেরিয়া এত সহজ একটি পদ্ধতি, সেটা হলো বাইনারি ফিশন বা দ্বিবিভাজন। ফটাফট ভাগ করছে, 19 মিনিটে ডিভাইড করে যাচ্ছে। এত সহজ সোজা সাপটা রিপ্রোডাকশনের মেথড থাকতে
সে কেন কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশনের মতো ক্রিটিক্যাল ক্রিটিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে আসছে টিকে থাকা। কারণ মাঝে মাঝে একবার করে রিকম্বিনেশন করে না নিলে পৃথিবীতে টিকে থাকতে পারবে না। আর সেই জন্য রিকম্বিনেশনের প্রয়োজন আছে। সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় এই রিকম্বিনেশনের জন্য। বোঝা গেল? মিওসিসের বাইরে গিয়ে বলছি কথাটা, আর মিওসিস তো কারণ তো ওটাই। বোঝা গেল এটা? আর মিওসিসের সিগনিফিকেন্স কিছু নাই। এবার ইভলিউশনের ট্রেন্ড টানতে পারো তুমি, যে যেহেতু রিকম্বিনেশন হয় তাহলে ইভলিউশনের ক্ষেত্রে সেটা সঠিক পথ দেখায়। ওকে, এই আছে আমাদের এনসিইআরটি তে, আর কিছু নাই। আমরা এক্সট্রা যেটা দেখাবো একটু, সেটা হলো দুটো জায়ান্ট ক্রোমোসোমকে একবার দেখিয়ে দিচ্ছি এক ঝলক। পলিডিন ক্রোমোসোম আর ল্যাম্ব্রাস ক্রোমোসোম, ঠিক আছে? একটু করে, বেশি কিছু বকবো না। পলিটিন, পলিটিন কথাতেই লেখা আছে কিন্তু, যা লেখা ক্রোমাটিনের ওই টিন, তাহলে পলি মানে অনেক, আর টিন মানে ক্রোমাটিন। একটা ক্রোমোসোমে কটা ক্রোমাটিন ছিল? দুটো ছিল। এদেরকে জায়ান্ট ক্রোমোসোম বলা হয় কেন? তার কারণ একটা ক্রোমোসোমকে সাধারণত যদি আমরা মেটাফিজিক প্লেটে দেখি, তাহলে আমরা তাকে কম্পাউন্ড মাইক্রোস্কোপে রেখেও জাস্ট ডট লাইক স্ট্রাকচার দেখবো, জাস্ট ডট লাইক স্ট্রাকচার। কম্পাউন্ড মাইক্রোস্কোপ রেখে মানে 400 গুণ 800 গুণ বড় করে আমরা এরকম দেখব। আর সেখানে একটা জায়ান্ট ক্রোমোসোমকে আমরা খালি চোখে বলবো না, আমরা সিম্পল মাইক্রোস্কোপে দেখতে পাবো। মানে সেখানে হয়তো 20 গুণ বড় করা হলো, 40 গুণ বড় করা হলো, দেখতে পাবো। মানে একটা নর্মাল ক্রোমোসোমের ক্ষেত্রে থেকে অনেক বেশি বড়, সেই জন্য তোকে জায়ান্ট ক্রোমোসোম বলা হয়। পলিডিন ক্রোমোসোমের কি কনসেপ্ট? দেখো, পলিডিন ক্রোমোসোমের কনসেপ্টটা এরকম যে কোথায় দেখা যায়, এটা প্রথম দেখা গেছিল ওই তোমার ড্রসোফিলা। হ্যাঁ, ড্রসোফিলার যে স্যালিভারি গ্ল্যান্ড আছে না, সেই স্যালিভারি গ্ল্যান্ডে দেখা গেছিল প্রথম। তারপরে তার গোটা ডাইজেস্টিভ সিস্টেমের যে সেল আছে সবেই দেখা গেছিল, ঠিক আছে? সেই জন্য একে স্যালিভারি গ্ল্যান্ড ক্রোমোজোমও বলা হয়। এই ক্রোমোজোমের আরেকটা অল্টারনেটিভ নাম হলো স্যালিভারি গ্ল্যান্ড ক্রোমোজোম। তো পলিডিন ক্রোমোজোমের ক্ষেত্রে এরকম বিষয় হয় যে মোটামুটি এরকমের দেখতে আছে। ওকে, এইবার কি করব, ধরো এটা ক্রোমোনিমা। হ্যাঁ, তাহলে ক্রোমোনিমাটা কটা আঁকা উচিত আমার হিসাব মতো একটা ক্রোমোজোমে? দুটো। দুটো, ব্যাস। এখানে দুটো নয়, এখানে অনেক। তাহলে এই এঁকে যাও, এই এঁকে যাও, এই এঁকে যাও, এই এঁকে যাও, কি হয়? একে বলা হয় এন্ডোমাইটোসিস। ডাবল তো হয়, হাফ হয় না, ডাবল তো হয়, হাফ হয় না, ওই জন্য বেড়ে গেছে। তাহলে যদি দুটো পেনের, যদি দুটো পেন এত মোটা হয়, তা 200টা পেন মোটা হবে কি না? সিম্পল ব্যাপার। তা দুটো ক্রোমাটিন মিলে একটা ক্রোমোসোম যতটা থিকনেস এসেছিল, যতটা মোটা হয়েছিল, এখন যদি পলিটিন হয় তাহলে তা মোটা হবে। মোটা হলে সহজে দেখা যাবে, তাই তো জায়ান্ট ক্রোমোসোম। তাহলে পলিটিনের মেন বিষয় হলো ক্রোমাটিন অনেক আছে। কেন আছে? ফর এন্ডোমাইটোসিস। এন্ডোমাইটোসিস কি? সেটা হলো যেখানে ক্রোমোসোম নাম্বার, মানে ক্রোমোসোমের ক্রোমাটিন ফাইবার মানে টোটাল কন্টেন্ট ডবল হয়। এরা সেই অর্থে নিউক্লিয়াস পেজে যায় না, এরা নিউক্লিয়াস পেজে যায় না। এরা ক্রোমোসোমের মধ্যে ডাবল করে, হাফ করে না, ডাবল করে, হাফ করতে পারে না। বোঝা গেল? এইবার ব্যাপারটা হলো, হ্যাঁ দেখো এদের মধ্যে না এই রকমের লুপ ফর্ম করে, এরকম লুপ ফর্ম করে, যাদেরকে বলা হয়, মানে এটাই কিন্তু, হ্যাঁ এই ক্রোমাটিনটাই এটা লুপ। একটু তাড়াতাড়ি শুনবে, হ্যাঁ। এই ক্রোমাটিনটা এটা লুপ। ওকে, এই গেল আর কি। এই ক্রোমাটিনটা এখানে লুপ, এই গেল, এরকম আর কি কেস। এইগুলোকে বলা হয় বালবিয়ানি রিং। মানে সায়েন্টিস্ট বালবিয়ানি আবিষ্কার করেছিল, সেজন্য বালবিয়ানি রিং বলা হয়। ওকে, তো এখানে একবার মন দিয়ে শুনলেই বুঝতে পেরে যাবে, এখানে ব্যান্ড ইন্টারব্যান্ড দেখা যায়। হ্যাঁ, ওই আবার ওই ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের কনসেপ্ট। ডিপ রিজিয়ন গুলোকে বলা হয় ব্যান্ড, আর যেগুলো লাইট রয়েছে সেগুলো ইন্টারব্যান্ড। কেন সেটাও বলছি। মানে ডিপ রিজিয়ন গুলো অ্যাকচুয়ালি ইউক্রোমাটিন, তাই তো হওয়ার কথা। ক্রোমোজোমে বেশি ঘনত্ব, তার মানে ইউক্রোমাটিন প্যাকেজিং এ এসছে, আসার কারণে ছিল ক্রোমোজোমে আসার কারণ। তাহলে ব্যান্ড গুলো হলো ইউক্রোমাটিন, ইন্টারব্যান্ড গুলো হলো হেটারোক্রোমাটিন। এইরকমই একটা ব্যান্ড খুলেছে এখানে, এইরকমই একটা ব্যান্ড খুলেছে যেটা অ্যাকচুয়ালি বালবেনিয়ারিং বলা হচ্ছে। এবার প্রশ্ন হলো কেন খুলেছে, আর সেটা হলো জিন এক্সপ্রেশন। কেন? একটু আগেই বললাম, মনে পড়ছে কি, যে নিউক্লিয়াস ফর্ম করে না এরা। তাহলে যদি এই জায়গাটায় ইউক্রোমাটিন থাকে, সেই অর্থে জিন আছে যারা অ্যাক্টিভ। কিন্তু এ তো কখনোই নিউক্লিয়াস আসে না, তবে এক্সপ্রেস কখন করবে? আর সেই জন্য বললো, দাঁড়া, ওয়েট,
আমি একটু লুজ করে দিই, তাহলে কি হবে, এনজাইম এখান থেকে টোটালটা যেতে পারবে, রিডিংটা নিতে পারবে, এমআরএনএ ফর্ম করবে, দেন এক্সপ্রেস করবে। তার মানে যে অঞ্চলগুলো ব্যান্ড আছে, এটা আসলে ব্যান্ড ছিল, সেই অংশ খুলে গিয়ে একটু লুজ হয়ে যায়। আর যেটার উদ্দেশ্য হলো জিন এক্সপ্রেশন, জিন এক্সপ্রেশন, অন্য কিচ্ছু না। এবার বলবে স্যার এখানেই আঁকতে হবে না, তুমি এখানেও আঁকতে পারো, তুমি একাধিক জায়গাতে একসঙ্গে আঁকতে পারো। এবার তুমি বলবে স্যার এখানে একে কি এরকমই থেকে যাবে, না, জিন এক্সপ্রেস হয়ে গেলেই গুটিয়ে নেবে, জিন এক্সপ্রেশন হয়ে গেলেই গুটিয়ে এরকমই হয়ে যাবে। আবার পরের কোনো রিজিয়ন হবে, যেখানে যেখানে জিন এক্সপ্রেশন করা দরকার হবে সেখানে সেখানে বল বেন্ডিং তৈরি হবে, হয়ে গেল। এই তো পলিডিন ক্রোমোজোমের কনসেপ্ট, বোঝা গেল? তার মানে এখানে এন্ডোমাইটোসিস হয়েছে আর তার জন্য পলিডিন ক্রোমোজোমের ফর্মেশন। ওকে, ল্যামব্রাসে কি হয়? আচ্ছা, একে মোটা কেন দেখা গেল? কারণ এর অনেকগুলো ক্রোমাটিন আছে, সেই জন্য একে মোটা লাগলো, অনেকগুলো ক্রোমাটিন আছে বলে মোটা লাগলো। আর এর পরের জন যে, সে আবার অন্য গ্যাস, তার আবার লেন্থ বেশি। মানে এই ধরো সাপোজ, আচ্ছা ক্রোমোসেন্টারের কেস হলো এখানে ধরো অনেকগুলো ক্রোমাটিন, তো সেই অর্থে যদি আমরা সেন্ট্রোমিয়ার আঁকি, তাহলে সেখানে কিন্তু অনেকগুলো ক্রোমাটিনকে একসঙ্গে ধরে রাখতে হচ্ছে ক্রোমোসেন্টারে, বুঝে গেল? এবার দেখো যেটা বলছিলাম ল্যামব্রাসে, এই ধরো ল্যামব্রাস প্লেন দুটো, আচ্ছা যেটা বইয়ে দেখানো হয় না সেটা হলো এটা, এই দেখো এটা কিন্তু আছে, হ্যাঁ এটা ভুলে গেলে চলবে না, এটা ক্রোমোজোম। তাহলে এটা কিন্তু এরপর আমি মুছে দিচ্ছি, যা বইয়ের সঙ্গে মিলে যাবে। তাহলে এটা আছে, তুমি ভেবে নেবে মনে মনে, নালে কিন্তু ব্যাপারটা বুঝতে অসুবিধা হয়। এইবার দেখো, আগেরটা ছিল যেখানে নাম্বার অফ ক্রোমাটিন ফাইবার বেশি আছে, আর এবার লেন্থ অফ ক্রোমাটিন ফাইবার বেশি। ফলে কি হয়েছে, এইভাবে থাকতে পারছে না, হবে কিনা মোটা? তা লাগবে না মোটা? আর কিচ্ছু নাই, কনসেপ্ট জাস্ট এটা, আর কিছু নাই, এটারও তাই। এই তাহলে ওটার ওটার ব্যাপার হলো যে ওখানে নাম্বার অফ ক্রোমাটিন ফাইবার বেশি, আর এখানে লেন্থ অফ ক্রোমাটিন ফাইবার বেশি। আর সেই জন্য দেখো একটা দাগের থিকনেস আর এইটার থিকনেসে অনেক ডিফারেন্স। আমি একটা দাগ দিয়েছিলাম, সেটা আমি চোখে যেভাবে দেখতে পাবো, তাহলে এতটা থিকনেস যখন হলো, ক্রোমাটিন একটাই আছে, সেটারই এরকম অবস্থা, ফোল্ড কে কে ফোল্ড কে কে, অনেক বড় জিনিসকে কম জায়গায় রেখেছে, এই তো ব্যাপার। তাহলে থিকনেসটা আমি এত পাচ্ছি, আর সেই জন্য দেখতে ভালো পাবো। আর সেই জন্য একে বলা হয়, এবার ল্যাম্প ব্রাশ কেন বলা হয়? ল্যাম্প, দেখো ল্যাম্পের কনসেপ্ট এখন নেই, হ্যাঁ সেই চিমনি কোথায় এখন, হ্যাঁ। তো এখন আপাতত বোতল পরিষ্কার করার জন্য এই সেম ব্রাশ পাওয়া যায়, কিরকম একটা তার থাকে আর দুদিকে এরকম দেখবে ফাইবারের সব এরকম করে ওই হেয়ার লাইক এরকম করে শক্ত শক্ত জিনিস থাকে, ওইটাকে একটা কাপড় মধ্যে কাপড়ের সঙ্গে জড়ায়, যে বোতলের ওই মুখটা দিয়ে ঢুকিয়ে দেয়, যে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে বাবার ঘোরালে বোতলের ভেতরটা পরিষ্কার চকচক হয়ে যায়। জিনিসটা এরকম, যে জাস্ট এটা একটা তার আর এর দুপাশে এগুলো লাগানো আছে, এটাই আগে ল্যাম্প পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়, আর সেই জন্য একে ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম বলা হয়, বোঝা গেল? ব্যাস, এই আর কিছু নেই। আমরা এই দুটো এক্সট্রা একটু দেখিয়ে দিলাম যাতে আমাদের অন্যান্য জায়গায় কাজে লাগবে, হ্যাঁ। আর সঙ্গে আমরা কিন্তু লিঙ্কেজ ক্রসিং ওভারের জায়গাগুলো একটু কভার করলাম, যেটুকু ওখানে বলার সেটুকু বলবো আমরা, কিন্তু এখানে যতটা বলার আমরা বলে নিয়েছি, ওখানে গিয়ে এক্সট্রা যেটা পাবো সেটা আমরা বলবো।